আচ্ছা আচ্ছা, ওকে। সো ফার্স্টে আসে আমরা হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে একটা আইএলটিএস ফার্স্ট টাস্কার লেখার বেসিক স্ট্রাকচারটা কি ওইটা আমি শেখাবো। ঠিক আছে, যে এখন আসলে একদম পুরা মনে করো যে হাতে কলমে শিখাইতেছি যে কিভাবে লিখবা তুমি পরীক্ষার হলে, মুনতাসির বুঝতে পারতেছো যে আমাদের বেসিক স্ট্রাকচারটা কিরকম হবে। আমরা কোশ্চেনটা পাবো, কোন একটা কোশ্চেন পাওয়ার পরে ওই জিনিসটাকে অ্যান্সার কিভাবে করব। আমার অ্যান্সারে 4টা পার্ট থাকবে, 4টা প্যারা থাকবে। কয়টা? 4টা। 4টা প্যারা থাকবে। সো 4টা প্যারা কি কি থাকবে দেখো, আমি একদম শীটের মধ্যে স্পষ্টভাবে লিখছি। প্রথমে কি থাকবে বলো মুনতাসির? ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন। পরে কি থাকবে? ওভারভিউ, ওভারভিউ। পরে হচ্ছে ফিচার 1, ফিচার 2। ফিচার 2। এখন কোনটাকে আমি বুঝাই দিই। ঠিক আছে, ইন্ট্রোডাকশন তো বুঝতে পারতেছো কি? ইন্ট্রোডাকশন মানে উপরে মানে একটা স্টার্টিং করার আগে আমি একটা ভূমিকা দেই না, একটা সূচনা লিখি না, এটা হচ্ছে ছোট একটা সূচনা দেওয়া। তো আসলে ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো এটা আমরা হলে নিচে পড়বো, সমস্যা নেই। ঠিক আছে, এরপর হচ্ছে ওভারভিউ। ওভারভিউ হচ্ছে এটার পাশে একটা স্টার চিহ্ন দিয়ে রাখো কয়েকটা। ওভারভিউ হচ্ছে রাইটিং টাস্ক 1 এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। কারণ তোমাকে কি বলছি আমি বারবার, যে বলতেছি যে রাইটিং টাস্ক 1 তোমাকে কি করতে বলবে, তোমাকে সামারি করতে বলবে। তো সামারি করবা, সামারি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওভারভিউ লেখা। ওভারভিউ মানে কি? জিনিসটা একটা ওভারঅল একটা ধারণা, একদম মানে ছোট একটা, আমরা বলি না যে কোনো একটা আইডিয়া আমরা অনেকক্ষণ ধরে মনে করেন কথা বললাম, কথা বলার পর আমরা মাঝে মাঝে বলি না যে তুমি এতক্ষণ যা বলছো এটা আমার 1-2 লাইনে তুমি বুঝাই দাও, একদম শর্টকাটে শর্টকাটে বুঝাই দাও। আমরা বলি না শর্টকাটে বুঝাই দাও। এই শর্টকাটে বুঝানো জিনিসটাই হচ্ছে আপনার কি, ওভারভিউ লেখা। বুঝতে পারছেন? আপনি খালি চোখে দেখলে যে জিনিসগুলো দেখবেন, একদম ক্লিয়ারলি দেখবেন, ওই জিনিসগুলো হচ্ছে আপনাকে লেখাই হচ্ছে ওভারভিউ। যেমন কি দেখা যায় যে খালি চোখে আপনি দেখতেছেন যে একটা কান্ট্রিতে জিনিসটা খালি কি একদম বাড়তেছে। ঠিক আছে, বা কোনো একটা নাম্বার একটা কান্ট্রিতে সব থেকে বেশি। দাঁড়ান আমি একটু ছবি এঁকে দেখাই, আমি স্ক্রিন শেয়ার করি, আপনারা বুঝতে পারবেন। দেখা যায় স্ক্রিন? দেখেন তো, দেখতেছেন আজিজ ভাই? জি, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখুন এখানে হচ্ছে আমি কি দেখতেছি, যে মনে করেন যে আপনার কি, যে 2010 সালে কি হয়েছে, মনে করেন যে কোন একটা কান্ট্রির কম্পিউটার ওনারশিপ সব থেকে বেশি ছিল, আর সব থেকে কম ছিল কোথায়? 2002 সালে। ঠিক আছে, এখন আমি একদম খালি চোখে দেখলে কিন্তু সব থেকে বেশি কোনটা আর সব থেকে কম কোনটা বুঝতেছি না, বুঝতেছি কিনা? এই জিনিসগুলো আমি কি করবো বলেন তো? ওভারভিউতে লিখবো। আমার বুঝতে পারছেন? না না না, ওইগুলো হচ্ছে আমরা ফিচারে লিখবো। তুমি যেটা বলতেছো না যে একদম ব্যাখ্যা করে, ওই জিনিসগুলো আমরা কোথায় লিখবো? ওই জিনিসগুলো আমরা ফিচার 1 2। ফিচারে লিখবো। ঠিক আছে, আর ওভারভিউতে তাহলে কি লিখবো? হুম হুম। না না না, এরকম না। এইটা এই জিনিসটা লিখবা তুমি হচ্ছে ইন্ট্রোডাকশনে, আমার কথা বুঝতে পারছো? ইন্ট্রোডাকশনে তুমি জিনিসটা লিখবা যে এখানে আমাদের একটা গ্রাফ শো করা হয়েছে, এন্ড গ্রাফের মধ্যে কি দেখাচ্ছে। ঠিক আছে, এটা আমার ইন্ট্রোডাকশন গেল। আজিজ ভাই বুঝতেছেন? এরপরে জি ওভারভিউতে জি। আমি কি লিখবো? ওভারভিউতে লিখবো হচ্ছে এই যে আমি খালি চোখে গ্রাফের মাঝখানে যা দেখতেছি, এই জিনিসগুলো আমি ওভারভিউতে লিখবো। তাহলে আমি কি লিখতে পারি, যে 2010 সালে কম্পিউটার ওনারশিপ সব থেকে হাইয়েস্ট ছিল, এবং কি 2002 সাল সব থেকে কম ছিল। ঠিক আছে, কম ছিল। এই জিনিসগুলো হচ্ছে আমি কি করব, ওভারভিউতে আমি লিখবো। এন্ড ওভারভিউতে আরেকটা জিনিস আমি কি লিখতে পারি বলেন তো? এখানে আপনি দেখেন নাম্বারটা কি বাড়তেছে না, খেয়াল করছেন? জি। ধীরে ধীরে কি হচ্ছে, জিনিসটা বাড়তেছে না। এই জিনিসটা আমি লিখে দিতে পারি যে দ্য নাম্বার ইজ কি কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ইয়ার বাই ইয়ার। মানে কন্টিনিউয়াসলি মানে কি, ধারাবাহিক ভাবে বাড়তেছে, কি বাড়তেছিল ধারাবাহিকভাবে বাড়তেছে। বছরের পরে বছর। ঠিক আছে, তাহলে আমার ওভারভিউটা হবে এরকম টাইপের, মানে একটা বেসিক পুরো একটা ধারণা। আমার কথা বুঝতে পারছেন? খালি চোখে দেখলে আমরা যেটা বুঝতে পারি সহজ কথায়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসতেছি কি আমার ফিচার 1 ফিচার 2। ফিচার 1 ফিচার 2 তে আমি কি লিখবো? তার মানে ফিচার 1 ফিচার 2 তে গিয়ে এই পরে যা যেগুলো বলতেছিলাম মুত্তাসির, যে জিনিসগুলো হচ্ছে একটা বা একটা আমার কি ব্যাখ্যা করা লাগবে। 2002 সালে কত ছিল, এরপর আসলে কত বাড়লো। ঠিক আছে, এরকম তুমি যেটা করতে পারো যে, যেহেতু এখানে দুইটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, একটা গ্রাফে কি বোঝাচ্ছে বলতো, এই গ্রাফে কি বোঝাচ্ছে মুত্তাসির বলো তো? হ্যাঁ, বাম পাশেরটাতে কি বোঝাচ্ছে? না না, কম্পিউটার ওনারশিপ কত পার্সেন্ট ছিল। ঠিক আছে, ফর এক্সাম্পল মানে কি, মনে করো বাংলাদেশে 2002 সালে কত পার্সেন্ট মানুষ কম্পিউটার ইউজ করতো, তারপরে 2004 সালে কত পার্সেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই 58% জিনিসগুলো মতো। কিছু দেখাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমার কম্পিউটার ওনারশিপে দেখাচ্ছে। ঠিক আছে, লেফট সাইডে। আর এই সাইডে কি দেখাচ্ছে বলতো? দেখেন তো বুঝেন কিনা? কম্পিউটার ওনারশিপ বাই লেভেল অফ এডুকেশন।
শিক্ষা ক্ষেত্রে না, মানে হচ্ছে তোমার এই লেভেল অফ এডুকেশন মানে কি, যে যারা হচ্ছে কি তোমার হাই স্কুলের স্টুডেন্ট তারা কি পরিমাণে ইউজ করতো, যারা কলেজের স্টুডেন্ট তারা কি পরিমাণে ইউজ করতো, যারা ব্যাচেলর করে তারা কি পরিমাণে ইউজ করতো, যারা তারা কি মাস্টার্স করে? করতেছে তারা, তারপর হচ্ছে যাদের কোনো স্কুল নেওয়া কিছুই নাই, ঠিক আছে, তারা কি পরিমাণে কম্পিউটার ইউজ করতো, ঠিক আছে। আর এই নীলটা দিয়ে কি বোঝাচ্ছে, এই যে দেওয়া আছে কি, নীলটা কি, নীলটা হচ্ছে 2002 সালের, আর লালটা কি 2010 সালের। বুঝতে পারছেন এখন? ও আচ্ছা, হ্যাঁ, এই ছবিটা দেখে রাখো তাহলে, এই ছবিটা দেখে রাখো, দেখলে বুঝবা। আজিজ ভাই, ছবিটা দেখলে জি বুঝবেন, ঠিক আছে। যে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমার 2002 সাল, পরেরটা কি 2010 সাল। ক্লিয়ার? দর্শক তো এইগুলা জিনিসগুলোকে আমরা কি করতে হবে, যে ফিচার 1 এর মোস্ট প্রবাবলি আপনি এইটা নিয়ে লিখলেন, যে এখানে কি হচ্ছে, আর ফিচার 2 তে কি লিখবেন, এটা নিয়ে লিখলেন, ঠিক আছে। এইভাবে কি করব আমরা, অ্যানসার করব। এখন বেসিক ধারণা বুঝতে পারছেন কিভাবে লিখবো আমরা ফার্স্ট টাস্ক? তাহলে কয়টা জি প্যারাগ্রাফ হবে বলেন তো? 4টা। তো প্রথমে কি লিখবো, 4টা। ইন্ট্রোডাকশন, পরে কি লিখবো, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, ওভারভিউ, পরে হচ্ছে ফিচার 1, পরে ফিচার 2, 2। ঠিক আছে। এখন আসেন ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো তাহলে, ঠিক আছে। ইন্ট্রোডাকশনের সহজ কথা আমরা কি করবো জানেন, কোশ্চেন যেটা দেওয়া আছে না, এই যে কোশ্চেনটা দেওয়া আছে না, কোশ্চেনের কথাটারে আমি কি করবো, একটু ঘুরায় লিখবো। আমাদের বুঝতে পারছেন, যে কোশ্চেনে যে কথাটা আছে সেটাই আপনি লিখবেন, কিন্তু এই কথাটা একটু ঘুরায় লিখবেন, ওই কথাটা হুবহু তুলে দেন না, তাহলে কিন্তু মার্কস পাবেন না, ঠিক আছে। ঘুরায় লেখা মানে কি, প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ মানে শুনছেন না, প্যারাফ্রেজ মানে কি, জিনিসটাকে জি হচ্ছে একটু অন্য ভাষায় লেখা। হ্যাঁ, মিনিং একই থাকবে, কিন্তু জিনিসটাকে অন্য ভাষায় লিখতে হবে আমাদের। সো আপনি কি উল্লেখ করবেন দেখেন, ফার্স্টে আপনি উল্লেখ করবেন যে হোয়াট দ্য গ্রাফ শোস, মানে আসলে গ্রাফের মধ্যে কি দেখাচ্ছে। ক্লিয়ার? তারপরে ইন্ডিকেট এ টাইম পিরিয়ড, মানে আপনাকে একটা টাইম পিরিয়ড উল্লেখ করতে হবে। যেমন কি 2002 সাল থেকে 2010 সালের একটা ইয়া দেখাচ্ছে, তাই না? এরকম একটা টাইম পিরিয়ড আমাদের উল্লেখ করতে হবে, যে কত সাল থেকে কত সাল। বুঝতে পারছেন? আর কি লিস্ট কান্ট্রি, যদি হচ্ছে কতগুলো কান্ট্রির নাম লেখা থাকে, যে এই কান্ট্রি ওই কান্ট্রি, তাহলে হচ্ছে ওই কান্ট্রিগুলোর নাম আমি লিখবো। এখানে কোনো কান্ট্রির নাম লেখা নাই, শুধুমাত্র একটা কান্ট্রির কোনো একটা ওনারশিপ দেখাই, সুতরাং কান্ট্রির নাম এখানে আমার দরকার নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, আজিজ ভাই বুঝতে পারতেছেন? জি আচ্ছা, তো আসেন এখন দেখেন আমি কোশ্চেনটাকে কিভাবে তাহলে ইন্ট্রোডাকশনটা লিখছি, দেখেন ঘুরায়, আপনি বুঝতে দেখলে স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন। দেখেন কোশ্চেনে কি বলছে, ইয়া পড়ো, মুনতাসির পড়ো। টেন 2010, তার মানে কি হচ্ছে আমার ফার্স্টে এইটুক পার্ট দেখে বুঝাইছে, যে ফার্স্টে এইটুক পার্ট দিয়ে কিন্তু এটা ইন্ডিকেট করতেছে, বুঝতে পারছেন? আর এইটুক পার্ট দিয়ে ইন্ডিকেট করতেছে এই যে এটা। ক্লিয়ার? কি বলছে দেখেন, দ্য গ্রাফস বিলো গিভ ইনফরমেশন অ্যাবাউট, মানে কি উপরে গ্রাফটা আমাদের ইনফরমেশন প্রোভাইড করে কি সম্পর্কে, কম্পিউটার ওনারশিপ অ্যাজ এ পার্সেন্টেজ, মানে একটা পার্সেন্টেজ হিসেবে অফ দ্য পপুলেশন বিটুইন কত, বিটুইন 2002 টু 2010, মানে কি 2002 থেকে 2010 সালের মাঝখানে আর কি, ঠিক আছে। আর হচ্ছে এন্ড বাই লেভেল অফ এডুকেশন ফর দ্য ইয়ার্স, বাই লেভেল অফ এডুকেশন মানে কি, যে শিক্ষা ক্ষেত্রে কে মানে কোন লেভেলে ছিল, সহজ কথা, মানে কে হাই স্কুলে পড়তো, কে কলেজে পড়তো, ঠিক আছে। এভাবে হচ্ছে লেভেল অফ এডুকেশন। এটা কি সিয়াম বলতো, এটা কি শুধুমাত্র 2002 সাল আর 2010 সাল, নাকি 2002 থেকে 2010 সাল পুরোটা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলতো? 2002 থেকে 2010 সাল। না না না, এই যে একদম ভুলটা করলেন, ঠিক আছে। এই যে ফর দ্য ইয়ার্স 2000 এন্ড 2020, মানে বলতো কি 2010 মানে হচ্ছে শুধুমাত্র 2000, আর শুধুমাত্র এটা অনেকেই ভুল করে, বুঝতে পারছেন? এটা কিন্তু ফর দ্য ইয়ার্স যখন বলবে আর মাঝখানে যখন এন্ড থাকবে এরকম, মানে কি বোঝায়, শুধুমাত্র 2002 সাল এবং 2010 সাল এর মাঝখানে কি হইতেছে সেগুলা কিন্তু আমার জানার দরকার নাই। কিন্তু যখন বিটুইন বলবে তখন কি বোঝায় বলেন তো? মধ্য। তখন বোঝায় যে এত সাল থেকে এত সালের মাঝখানে, মানে মাঝখানের গুলো আমার কি ইম্পর্টেন্ট। বুঝতে পারতেছেন? জি এই হচ্ছে আমার কাহিনী, এগুলো হচ্ছে উল্টাপাল্টা হওয়া যাবে। তাহলে ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার? কোশ্চেনে কি বলছে? আর আমরা কি করবো বলেন? আমরা হচ্ছে কোশ্চেনটাকেই প্যারাফ্রেজ করবো, তাই না? দাঁড়ান, এটা হচ্ছে ওকে। আসেন দেখেন আমি কি করছি, ফার্স্ট অফ অল আমি কি বলছি, যে আপনার এইটা কি ধরনের গ্রাফ, বুঝছেন? আপনার যদি কোশ্চেনে উল্লেখ করা না থাকে এটা কি ধরনের গ্রাফ, আপনাকে ক্লিয়ারলি উল্লেখ করে দিতে হবে। যেমন এটা আমরা কি জানি, এটা হচ্ছে একটা বার চার্ট, জানি না? পাই চার্ট কোনটা বলেন জি তো? আজিজ ভাই, পাই চার্ট কোনটা? গোল যেটা এটা। এই যে গোল করে একটা ইয়ে দেয় না, যে আপনার বিভিন্ন পার্সেন্টেজ দেয় এরকম করে, এটা কি, এটা হচ্ছে জি আপনার
পাই চার্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার কি পাই। বার চার্ট, ঠিক আছে। তাহলে আমাকে ক্লিয়ারলি কি টাইপটা মানে কি টাইপের এটা হচ্ছে ক্লিয়ারলি আমাকে ফার্স্ট অফ অল উল্লেখ করতে হবে। দেখছেন আমি কি লিখছি, দ্য বার চার্টস, ঠিক আছে। এরপরে যে জি পার্টটা এটা হচ্ছে অনেক ভাবে আপনি ঘুরায় লিখতে পারেন, অনেক ভাবে। কিরকম ভাবে দেখেন, আমি এই সুন্দর ভাবে লিখে দিয়েছি, দেখছেন মুনতাসির, দেখছো যে কিভাবে লিখতে পারি আমি? যদি লেখা থাকে দ্য বার চার্ট, এখানে কি লিখছে বলতো, বিলো গিভ ইনফরমেশন অ্যাবাউট, তাই না? আমি কিভাবে লিখছি, শো ডাটা অ্যাবাউট, ঠিক আছে। দেখেন আপনি কি লিখতে পারেন, যে গিভস ইনফরমেশন অ্যাবাউট লিখতে পারেন, প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট লিখতে পারেন, শুধুমাত্র শোজ, ইলাস্ট্রেটস, ডেপিক্টস, রিপ্রেজেন্টস, এই সবগুলোর যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। দেখছেন আপনি কতভাবে ঘুরে লিখতে পারেন? ক্লিয়ার? রেসপন্স করতে হবে কিন্তু, বুঝতেছেন তো নাকি? আচ্ছা জি আজিজ ভাই, বুঝতেছেন যে হচ্ছে আমি কি করতে পারি তাহলে? জি আমাকে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওইটার বদলে আমি যে কোনো একটা লিখবো। যেমন কোশ্চেনে দেওয়া আছে গিভ ইনফরমেশন অ্যাবাউট, আমি লিখছি শো। আর এখানে গিভ ইনফরমেশন কেন লিখছি বলেন তো? কেন গিভস লিখি নাই? এস কেন দেই নাই বলেন? বা এখানে শো কেন লিখছি আমি, এস কেন দেই নাই? এটা কি বলতে পারে বলেন তো? যেমন এখানে হচ্ছে শোজ বলছি না আমি, কিন্তু এখানে কেন শো লিখলাম এটা আমাকে বলেন তো? এস কেন দিলাম না? দা বার চার্টসটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? প্লুরাল হলে কি হয়, এস বাই এস যুক্ত হয় বলেন তো? সিঙ্গুলার হইলে এস বাই এস যুক্ত হয়। আর যখন প্লুরাল থাকবে বার চার্টস থাকবে তখন আমি কি করব, ভার্বের সব সময় বেস ফর্ম ইউজ করব। এটা তো জানেন নাকি? এটা জানেন না আশিস ভাই? জি জি ঠিক আছে, তাহলে হচ্ছে যখন আমার সিঙ্গুলার নাম্বার হবে তখন আমি ভার্বের সাথে প্রেজেন্ট টেন্স হলে ভার্বের সাথে কি যোগ করি, এস বাই এস যুক্ত করি, ঠিক আছে। আর শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার কি আপনার ইয়া হইলে, কি বললে যে আমার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, আমরা বলি না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে কি হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এটা একটু লিখে এস রাখতে পারেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, এই যেমন হি, তারপরে কি আপনার শি বলি না আমরা, হি শি, তারপরে কি কোনো একটা নাম্বার ইয়া দিলে, যেমন হচ্ছে কি একটা বার চার্ট শুধুমাত্র একটা নাম্বার থাকলে, এগুলো হচ্ছে কি, এগুলো আসলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর যদি প্লুরাল হয় তখন কি হবে বলো তো সিয়াম? সিয়াম বলতেছি, মুনতাসির, প্লুরাল হলে, না না প্লুরাল, এখানে তো প্লুরাল আছে। প্লুরাল থাকলে আমরা কি লিখছি, ভার্বে যেটাই আছে ওইটাই লিখছি, ঠিক আছে, কোনো এস বাই এস যুক্ত হবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে কি তোমার প্লুরাল হলে, ঠিক আছে, ক্লিয়ার ভাই? বুঝতেছেন তো নাকি? না বুঝতে বলবেন কিন্তু আশিস ভাই। জি আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমি কি করছি, ফার্স্ট অফ অল আমি কোন ধরনের বার চার্ট সেটা হচ্ছে উল্লেখ করছি, দা বার চার্টস মানে কি প্লুরাল দেখে আমি চার্টস লিখছি। এরপরে কি লিখছি, শো ডেটা অ্যাবাউট, ঠিক আছে। দেখেন কোশ্চেনে কি ছিল বলতো, ইনফরমেশন, ঠিক আছে। ইনফরমেশন সিনোনিম কি বলুন তো? ইনফরমেশন সিমিলার ওয়ার্ড কোনটা বলুন তো? ডেটা, তথ্য এটা জানেন তো? ঠিক আছে, তাই এই জন্য আমি কি লিখছি, ডেটা লিখছি। অ্যাবাউট কম্পিউটার ওনারশিপ, কারণ আমাকে এখানে কি দেখাচ্ছে, হোয়াট শোজ মানে এখানে আমাকে কি দেখাচ্ছে সেটা হচ্ছে আমাকে লিখতে হবে। এখানে যে আমি ব্র্যাকেটে যে লাইনগুলো লিখছি এগুলো কিন্তু আপনাদের বোঝানোর মতো লিখছি, এগুলো কিন্তু আপনার পরীক্ষার সময় লিখবেন না, বুঝতে পারছেন? পরীক্ষার সময় কিন্তু এই জি যে জি টাইপ পরে হচ্ছে হোয়াট ইস এগুলো লিখতে যান না, এগুলো হচ্ছে আপনাদের বোঝানোর জন্য আমি লিখছি। আচ্ছা, তো কি দেখাচ্ছে এই জিনিসটা আমি উল্লেখ করলাম ক্লিয়ারলি, যে কম্পিউটারস ওনারশিপ উইথ এ ফার্দার ক্লাসিফিকেশন। এই যে কোশ্চেনে কি লিখছিল বলেন তো, বাই লেভেল অফ এডুকেশন, আমি কি লিখছি, উইথ এ ফার্দার ক্লাসিফিকেশন বাই লেভেল অফ এডুকেশন। তার মানে কি, জিনিসটাকে ক্লাসিফাই করা মানে কি বলেন তো, জিনিসটাকে ভাগ করা। ক্লাসিফাই মানে কি করবে, জিনিসটাকে বিভক্ত করা ভাগ বোঝায়, আমরা করা বলি বিভক্ত করা, হ্যাঁ। যে উইথ এ ফার্দার ক্লাসিফিকেশন বাই লেভেল অফ এডুকেশন, সাল থেকে কত সাল পর্যন্ত বলেন? 10 দুই সাল থেকে দেখছেন, আমি 2010 টাইম পিরিয়ডটা উল্লেখ করছি। তাহলে দেখেন ওই যে উপরে যে জিনিসটা লিখছিলাম এটা আমি করছি না, কি আমি কি দেখাচ্ছে এটা লিখছি, একটা টাইম পিরিয়ড আমি উল্লেখ করছি। আর যেহেতু কান্ট্রি নাই তাহলে আমার এটা দরকার নাই, ঠিক আছে, কোনো কান্ট্রি নামতে হবে না।
হ্যাঁ, কিন্তু আমি আসলে 2002 আর 2010 রিপিট না করে বুঝছো আমি এইটা দ্বারা বুঝাইছি কি যে এটার মাঝখানেই পুরো কাহিনীটা বুঝাচ্ছে। যেহেতু প্রথমটা কি করতেছে আমার 2002 থেকে 2010 সালের মাঝখানে আছে। ঠিক আছে? আমি আর কথা রিপিট করে দুইবার লিখি নাই। বুঝতে পারতেছো? ভাই বুঝতে পারছেন যে কিভাবে লিখছি আমি? জি একবার পড়েন আপনারা। না পড়লে আমাকে না জি বুঝলে বলেন। কোন জিনিসটা আমি চেঞ্জ করছি একটু পড়ে দেখেন। না বুঝলে আমাকে বলবেন। একবার পড়েন আপনারা। আর নিচের লাইনগুলো পড়েন। আচ্ছা। এখানে যে এতগুলো বললাম যে আমি কি লিখতে পারি? gives information about, provides information about, shows, illustrates, depicts, represents, চারটার যেকোনোটা আমি ইউজ করতে পারি। এখন যদি এরকম হয় যে কোনো একটা কোয়েশ্চেনে কোনো একটা কিছু রিজন বলা আছে। আমাদের বুঝতে পারছেন যে কোনো একটা জিনিস হচ্ছে এটার কারণ বলা আছে। তখন আমি কি লিখতে পারি? gives the কারণ বলা reason আছে। why. আমাদের বুঝতে পারছেন যে কোনো কিছুর কারণ বলা থাকলে আমরা কি লিখতে পারি? gives the reason why. আর যদি কোনো কিছুর ব্যাখ্যা করা থাকে বা এক্সপ্লেইন করা থাকে তখন আমরা কি লিখতে পারি বলেন তো? explains why. ঠিক আছে? যদি কোনো কিছুর এক্সপ্লেনেশন দেওয়া থাকে। আর কম্পেয়ারস কোন সময় করব আমরা বলেন তো? যদি কোনো দুইটা জিনিসের মাঝখানে মনে করেন তুলনা করা বোঝায়। মনে করেন দুইটা পাই চার্ট দিয়ে দিছে। দুইটা পাই চার্টের মাঝখানে কি হইতেছে? তুলনা হইতেছে। তখন আমি কি করব? এটা হচ্ছে আমার কি বলেন তো? কম্পেয়ারস। সো আপনি যদি আসলে এরকম ভেজালে না যেতে চান তাহলে নরমাল সহজ কথা আপনি এগুলোর মধ্যে যেকোনো একটা ইউজ করবেন। তাহলেই হবে। বুঝতে পারছেন? যে আপনার যদি গিভস ইনফরমেশন থাকে আপনি হচ্ছে শোজ লিখতে পারেন, ইলাস্ট্রেটস লিখতে পারেন, ডেপিক্টস লিখতে পারেন, রিপ্রেজেন্টস লিখতে পারেন। যেকোনো একটা আমি ইউজ করতে পারি। ক্লিয়ার মন্তসির? যেমন এই যে একটা এক্সাম্পল দিচ্ছি কম্পেয়ার। দেখেন কি লিখছি আমি? The chart compares two cities. তার মানে কোন একটা চার্ট ছিল যেটা হচ্ছে দুটো সিটির মাঝখানে কম্পেয়ার করতেছে ইন টার্মস অফ নাম্বার অফ এমপ্লয়েড পিপল। তার মানে কি বলতো সিয়াম? এটা মানে কি বুঝাইছে? এমপ্লয়েড পিপল মানে কি বোঝায়? যেসব পিপল হচ্ছে জব করে। হ্যাঁ, যারা হচ্ছে চাকরিজীবী, যারা হচ্ছে জব টব চাকরি। করে। হ্যাঁ। ঠিক আছে? তার মানে যেকোনো একটা পাই চার্ট দেওয়া ছিল যে পাই চার্টের মধ্যে এখানে পাই চার্টটা আসলে আঁকি নাই আমি। পাই চার্টের মধ্যে কি ছিল বলেন তো? দুইটা কান্ট্রির মাঝখানে কি? চাকরিজীবীদের এমপ্লয়ীদের সংখ্যা একটা তুলনা করতেছিল। বুঝতে পারছেন? এরকম টাইপের তুলনা যখন বুঝাবে তখন আমি কি ইউজ করতে পারি? তখন আমি কম্পেয়ারস ওয়ার্ডটা ইউজ করতে পারি। কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে কি ইউজ করতে পারতেন? দ্য চার্ট কি ইলাস্ট্রেট অথবা ডেপিক এগুলো আপনি ইউজ করতে পারতেন। বুঝতে পারছেন? যে এই ভেজাল আপনার যাওয়া লাগতো না। যদি আপনি সিওর না থাকেন আসলে আর কি মানে এখানে আসলে কম্পেয়ার বোঝাচ্ছে নাকি এক্সপ্লেইন করা বোঝাচ্ছে তাহলে হচ্ছে এগুলো ইউজ করে ফেলবেন। তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এখন হচ্ছে এই দুটো এই পর্যন্ত পড়েন আগে। না বুঝলে আমাকে বলেন। এই পর্যন্ত পড়েন, না বুঝলে আমাকে বলবেন। আজিজ ভাই বুঝতে পারছেন? মুনতাসির বুঝছো? জি এখন আসলে আমরা কিভাবে আমরা হাউ ইউজ করতে পারি? হাউ ইউজ করে আমরা আসলে জিনিসটাকে প্যারাফ্রেজ করতে পারি। যদি হচ্ছে কোন একটা কোয়েশ্চেনে দেখায় যে এরকম যে শোজ দি নাম্বার অফ পিপল। কোয়েশ্চেনে লেখা থাকলো যে মনে করো যে এখানে লেখা থাকলো কি? দ্য চার্ট কম্পেয়ারস বা চার্ট শোজ দি নাম্বার অফ কি? এডুকেটেড পিপল অথবা এমপ্লয়েড পিপল। যদি এরকম থাকতো তখন কি লিখতে পারতাম? এটার বদলে আমি মুনতাসির বলো তো? শোজ হাউ মেনি পিপল। এটা মানে কিন্তু এটাই বুঝায়। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি বলতেছি। এটাই তো বলতেছি। জিনিসটা কি করো তুমি? ওইভাবে না লেখে একটু ঘুরায় লিখবা। একই জিনিসই লিখবা কিন্তু কি করবা? জিনিসটাকে স্ট্রাকচারটা চেঞ্জ করে লিখবা। বুঝতে পারছো? এটাই। তারপরে দেখেন যদি হচ্ছে বলে depicts changes spending on মানে কি? আপনার spending on মানে কি বলুন তো? খরচ করা।
আমরা বলি না কস্ট করা, মানে কস্ট হইতেছে আমার অনেক বেশি। এই কস্টটা কি বোঝায়? যে স্পেন্ডিং অন মানে কি কোন স্পেন্ডিং একটা কিছুর উপরে খরচ করা বা স্পেন্ড করা। ঠিক আছে? তার মানে কি আপনার কোন একটা কান্ট্রিতে কিছু একটা দেখাচ্ছে কিরকম যে ১ বছর থেকে আরেক বছরে কি পরিমাণ খরচ বাড়তেছে বা খরচ কিরকম চেঞ্জ হইতেছে। ঠিক আছে? তো এটার বদলে আমি কিভাবে লিখতে পারি? depicts how much change spending on এভাবে হচ্ছে আমি লিখতে পারি। depicts মানে হচ্ছে চিত্রায়িত করা, মানে জিনিসটাকে তুলে ধরা সহজ কথা। বুঝতে পারছো? depicts মানে কি? চিত্রে আমরা বলি না জিনিসটাকে ফুটিয়ে তোলা বুঝাই না আমরা? এইটাই হচ্ছে কি depicts। আজিজ ভাই বুঝতে পারছেন? যে আপনি জি ইচ্ছা করলে হাউ ওকে দিয়ে হাউ ইউজ করে কি করতে পারেন জিনিসটাকে ঘুরায় লিখতে পারেন। দেখছেন আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা কি করবেন বলতো এগুলো দেখে হচ্ছে এভাবে লেভেল লিখবেন। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের লেখার ইমপ্রুভমেন্ট হবে। এজন্য আমি একদম পুরো সবকিছু লিখে রাখছি। যতভাবে চেঞ্জ করা যায় আমি সবকিছুই লিখে রাখছি। কোয়ান্টিটি হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? নেট পরে ড্রপ করছে। জি শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। নেটে দুপুরের সময় নেট অনেক প্যারা করে। আচ্ছা যাই হোক। তারপরে কি করব আমরা? দেখেন, এরপর হচ্ছে সিনোনিম ওয়ার্ড। ঠিক আছে? সিনোনিম ওয়ার্ড মানে কি? দেখেন অনেকগুলা যেগুলো অনেক কমন জিনিস, ঠিক আছে? আপনার কোয়েশ্চেনে যেসব জিনিস অনেক কমন আসে এরকম কয়েকটা সিনোনিম ওয়ার্ড আমি এখানে দিয়ে রাখছি। আর ওগুলো হচ্ছে আপনি কিভাবে সিমিলার ওয়ার্ড লিখতে পারবেন ওগুলো আমি লিখে রাখছি। যেমন কোয়েশ্চেনে যদি থাকে আপনার নাম্বার অফ আপনি কি লিখবেন? কোয়ান্টিটি অফ। কোয়েশ্চেনে যদি থাকে স্পেন্ডিং কোয়ান্টিটি আপনি অফ কি লিখতে পারেন? এক্সপেন্ডিচার। এই দুইটা মানে কিন্তু কি করা বলেন তো? এনডিআর খরচ করা। স্পেন্ডিং মানে হচ্ছে কি খরচ। সো এক্সপেন্ডিচার মানে কি? এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ খরচ। তারপরে রেট থাকলে আপনি খরচ কি করা লিখবেন? পার্সেন্টেজ। রেশিও থাকলে কি লিখবেন? প্রপোর্শন। প্রপোর্শন দুইটার মানে কি? দুইটার মানে অনুপাত। ঠিক আছে? শেয়ার থাকলে কি লিখতে পারেন? পোরশন। প্রোর্শন পোরশন। ঠিক আছে? তারপরে প্লেস, কোন একটা প্লেস থাকলে কি লিখতে পারেন? সাইট লিখতে পারেন, লোকেশন সাইট লিখতে পারেন। ঠিক আছে? অনেক কিছু লেখা যায়। লোকেশনে লিখতে পারেন। লোকেশন মানে কি? বলেন তো LOCA। ঠিক আছে? এই লোকেশন আপনি লিখতে পারেন। তারপরে আপনি কি লিখতে পারেন? ইনফরমেশন থাকলে আপনি কি লিখবেন? আমি কি লিখছিলাম? ইনফরমেশন ডেটা। তারপরে ডাটা চেঞ্জ থাকলে আপনি যদি দেখেন কি হইতেছে জিনিসটা হচ্ছে এরকম, চেঞ্জ মানে কি? চেঞ্জ তো বিভিন্ন ধরনের হইতে পারে। যদি দেখেন জিনিসটা এরকম হইতেছে তার মানে কি জিনিসটা কি হইতেছে বলেন তো? ইনক্রিজ হইছে। তাই ইনক্রিজ না? যদি এরকম হয় ডিক্রিজ হইছে। আর যদি এরকম দেখেন তখন এটা কি? এটা মানে হচ্ছে ভেরিয়েশন। ভেরিয়েশন মানে কি বলুন তো? ওঠানামা করা। বুঝতে পারছেন? যখন দেখবেন যে আপনি আপনার জি গ্রাফটা বা কোনো একটা বারবার ওঠানামা করতেছে। যে ১ বছরে মনে করেন বাড়তেছে, আরেক বছরে এভাবে কমতেছে। ঠিক আছে? আবার বাড়লো, আবার কমলো। তখন আপনি কি লিখবেন? তখন আপনি লিখবেন ভেরিয়েশন। ঠিক আছে? ভেরিয়েশন আপনারা লিখতে পারেন আমরা কি? যে শিফট লিখতে পারেন। যে ১ বছর থেকে আরেক বছর অনেক বেশি শিফট করতেছে। শিফট করা মানে কি? যে ভেরিয়েশন হওয়া। ঠিক আছে? তার মানে আমরা বাড়লে কি লিখবো? ইনক্রিজ, কমলে লিখবো ডিক্রিজ, আর ভেরিয়েশন কোনটা লিখবো? যদি আমি ডিক্রিজ দেখি বারবার ওঠানামা করতেছে। আমি যদি ক্লিয়ার না থাকি যে আসলে বাড়তেছে ওঠানামা নাকি করছে কমতেছে। ক্লিয়ার এটুকু? জি এরপরে দেখেন আরো কিভাবে করা যায়। এই দেখেন। কি লিখছি? যদি কোয়েশ্চেনে লেখা থাকে from 2020 to 2025 মানে কি বোঝায় বলেন তো? 25 মনে করেন যে এটা হচ্ছে কত 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 বিশ্ব সাল, 24 সাল, 25 সাল। ঠিক আছে? তাহলে কিন্তু এই পুরা 2020 থেকে 2025 পুরাটাই হচ্ছে বোঝাচ্ছে। যদি আমি ফ্রম দিয়ে অথবা কি লিখি? এভাবে লিখি between 2002 2025 তার মানে কি বোঝায়? একদম 25 প্রত্যেকটা বছর কিন্তু বোঝায়। আমার কথা বুঝতে পারছেন? এটা ক্লিয়ার হইছেন? আর যখন এটা জি বুঝাবে যে in 2020 অথবা in the এটা বদলে আপনি কিভাবে লিখতে পারেন? in the year 2020 মানে কোশ্চেনে যদি থাকে in 2020 আপনি কি 20 লিখবেন? in the year 2020 আবার আপনি দেখেন আপনি কিন্তু এটা থাকলে আবার উল্টাটা লিখবেন। বুঝতে পারছেন? যখন কোশ্চেনে দেওয়া থাকবে নাম্বার অফ কোয়ান্টিটি অফ তাহলে আপনি কি লিখবেন? আপনি লিখবেন নাম্বার অফ। আপনার কোশ্চেনে থাকে যদি এক্সপেন্ডিচার আপনি কি লিখবেন? স্পেন্ডিং। সেম ভাবে আপনার কোশ্চেনে যদি থাকে স্পেন্ড between 2020 to 2025 বা কোন একটা বছর দেওয়া থাকে তাহলে আপনি কি লিখবেন? from এত থেকে এত। ক্লিয়ার? আর যদি কোশ্চেনে দেওয়া থাকে in the year এত তাহলে আপনি কি লিখবেন? in 2020 ক্লিয়ার হইছেন? আর যদি এরকম লেখা থাকে in 2010 and in 2010 and 2020 এটা মানে কি বোঝায় বলেন তো? শুধু 2010 এবং 10 সাল 2020 এর মাঝখানে কি হইতেছে জানার আমার দরকার নাই। ঠিক আছে? যে আমার শুধুমাত্র 10 সাল এবং কি আপনার 2020 সালে কি হইতেছে সেটা আমাকে জানা লাগবে। সো এটার বদলে আপনি কি লিখতে পারেন?
যে ইন দ্য ইয়ার্স 2010 এবং 2020 এটা লিখতে পারেন, অথবা কি লিখতে পারেন ইন 2010 এন্ড এটাই লিখবেন, এটা লাস্টে একটা কি লাগাই দিবেন, রেসপেক্টিভলি লাগাই দিবেন। রেসপেক্টিভলি মানে কি বুঝা বলেন তো? রেসপেক্টিভ কথাটা মানে কি বলেন? হ্যাঁ, আমরা কি বুঝি সম্মান, কিন্তু এখানে রেসপেক্টিভলি বোঝাচ্ছে কি বোঝাচ্ছে জানো? যথাক্রমে। লিখে রাখো, পাশে লিখে রাখো, যথাক্রমে। তার মানে কি যে আমি যখন 2010 এবং 2020 সাল লিখতেছি, তার মানে আমি কি বুঝাচ্ছি যে প্রথমে 2010 সাল, পরে হচ্ছে 2020 সাল। ঠিক আছে, যখনই তুমি কোনো একটা ক্রমানুসারে কিছু একটা লিখবা, তুমি কি লিখবা বলো তো? রেসপেক্টিভলি ইউজ করবা। রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি। ঠিক আছে, যেমন আমি বললাম যে বাংলাদেশ, পাকিস্তান এবং কি ইন্ডিয়ার হচ্ছে জনসংখ্যা মনে করেন যে 10, 20 আর কত 30 ফর এক্সাম্পল, এমনি জাস্ট উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, যে বাংলাদেশ, পাকিস্তান আর কি ইন্ডিয়ার যথাক্রমে হচ্ছে কত 1, 10, 20 আর 30। এখন কেউ আপনাকে জিজ্ঞেস করলো, ঠিক আছে, যে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়ার ইয়া কত, মানে জনসংখ্যা কত, আপনি বললেন যে কি 10, 30, 20। ঠিক আছে, তার জিনিসটা একটু উল্টাপাল্টা হয়ে গেল না? আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি বলেন যে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার জনসংখ্যা যথাক্রমে 10, 20 এবং 30, তাহলে বোঝা যায় কিন্তু যে বাংলাদেশের 10, পাকিস্তানের 20, ইন্ডিয়ার কত 30। তখন আপনাকে লাস্টে ইউজ করতে হয় যথাক্রমে, মানে কি হচ্ছে রেসপেক্টিভলি। বুঝতে পারছেন রেসপেক্টিভলি কোন সময় ইউজ করব? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে না করলে কিন্তু আপনার ক্রমানুসারে এটা বুঝায় না। আমাদের বুঝতে পারছেন? আপনার নাম্বার কেটে দিবে। যখনই আপনি কোনো একটা ক্রমানুসারে কিছু একটা লিখবেন, আপনি কি লিখবেন? রেসপেক্টিভলি লিখবেন। ক্লিয়ার সবাই? এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন নিয়ে কথা। মানে ইন্ট্রোডাকশন আমরা কতভাবে ঘুরায় লিখতে পারি। ঠিক আছে, জাস্ট একটু দুইটা লাইন আমরা কতভাবে ঘুরায় লিখতে পারি, এতগুলো এইটার জন্য আমরা এতগুলো জিনিস বললাম। ক্লিয়ার হতে পারছো সিয়াম? ইয়া কি সিয়াম বলছে খালি মুনতাসির? আমার সন্ধ্যা বেজে একটা স্টুডেন্ট সিয়াম, ওরা ডাকি তো এর জন্য হচ্ছে অভ্যাস হয়ে গেছে। ক্লিয়ার? ওকে ভাই, ক্লিয়ার হয়েছে না আশিস ভাই? জি। বুঝিনি। না, সন্ধ্যার বেঁচে যে ওখানে ব্যাচ যারা জব করে তাদেরকে পড়াই। বুঝতে পারছো? ওই জব আমি ছেড়ে দিবো, মানে ভাইরা তো বলছিলাম, আমি ভাই কিন্তু এই জন্য আমার কাছে আসছে, বুঝছো মুনতাসির? ওই জব মোস্ট প্রবাবলি আর করবো না আমি, এই 10 তারিখে ছেড়ে দিতে পারি। আরে ওইটাতে আসলে অনেক কিছু, বুঝছো? ওই স্যালারি ঠিক মতো দেয় না, এই করে না, সেই করে না, এমনি আসলে পড়ানো যায় না, ছেড়ে দিব আমি। যাই হোক, আসুন তাহলে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন ক্লিয়ার কিনা বলেন, তাহলে আমরা ওভার ভিতরে ঢুকবো। আজিজ ভাই ক্লিয়ার? জি। ওকে, তাহলে আসেন এখন হচ্ছে ওভারভিউ। ওভারভিউটা আমরা কিভাবে লিখবো? ওভারভিউতে আমি কি বলছিলাম যে আসলে আমরা একদম খালি চোখে যা দেখতেছি আমরা তাই লিখবো। ঠিক আছে, যে আপনি 2 থেকে 4টা কি বা 2 থেকে 3টার মতো কি ফিচার্স, মানে কি ফিচার্স মানে কি বলেন তো? মূল বৈশিষ্ট্য যেটা, ঠিক আছে, মানে এই গ্রাফের মূল বৈশিষ্ট্য কি? মূল বৈশিষ্ট্য এটা যে 2010 সালে কি হয়েছে, সব থেকে বাড়ছে বা সব থেকে বেশি ছিল কত 2010 সালে, সব থেকে কম ছিল 2002 সালে। আরেকটা বৈশিষ্ট্য কি যে এটা হচ্ছে কি হয়েছে বলতো জিনিসটা বাড়ছে, ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, কি হয়েছে জিনিসটা ইনক্রিজ হয়েছে। এই জিনিসগুলো আমি কোথায় লিখবো বলেন তো? এই জিনিসগুলো হচ্ছে আমি লিখবো ওভারভিউতে। বুঝতে পারছেন? আর হচ্ছে ওভারভিউতে আপনি কি করবেন না যে নাম্বার টাম্বার লিখতে যাবেন না। তার মানে কি আপনাকে ওভারভিউতে আপনি শুধুমাত্র বলবেন 2010 সালে বেশি ছিল, কিন্তু কত ছিল এটা আপনার ওভারভিউতে বলার দরকার নেই। আমার কথা বুঝতে পারছেন? যেখানে আমরা কি দেখতেছি 2010 সালে মনে 80% এর কাছাকাছি ছিল, তাই না? আর এর কত ছিল? এর 60% এর কাছাকাছি ছিল। এই জিনিসগুলো আপনি কোথায় উল্লেখ করবেন বলতো? এই জিনিসগুলো আপনি ফিচার্সে গিয়ে উল্লেখ করবেন। ঠিক আছে, কিন্তু ওভারভিউতে কোনো কিন্তু নাম্বার লিখবেন না। তার মানে কি আপনি সালের কথা উল্লেখ করতে পারেন যে 2010 সালে সবথেকে বেশি ছিল, কিন্তু কত ছিল সেই জিনিসটা আপনি উল্লেখ করবেন না। ক্লিয়ার? আমি ক্লিয়ারলি বুঝাইতে পারছি জিনিসটা? যে মানে হচ্ছে ওভারভিউতে আমাদের কোনো নাম্বার, ডেট অথবা পার্সেন্টেজ লেখা যাবে না। ঠিক আছে, ডেট বলতে তুমি ইয়ার ইউজ করতে পারো, বাট কি পার্সেন্টেজ ইউজ করা কি যাবে না। ঠিক আছে, এই গেল আমাদের ওভারভিউ। আর ওভারভিউটা কত লাইনের হবে বলুন তো? ওভারভিউটা হবে নরমালি 2 থেকে 3 লাইনের। আর এখানে সবসময় মাথায় রাখবেন কি বলছি, যে ওভারভিউটা হচ্ছে সবথেকে কি আমার ইম্পর্টেন্ট টপিক। কেন ইম্পর্টেন্ট টপিক? অনেক সময় এক্সামিনার আপনার খাতা কিন্তু পুরোটা পড়ে যাওয়ার সময় থাকে না। ঠিক আছে, সে শুধুমাত্র ওভারভিউটা দেখে আপনার মার্কিং করে দিতে পারে। আমাদের বুঝতে পারছেন? একটা ছেলে ওভারভিউ লিখতে পারছে মানে সে হচ্ছে মোটামুটি গ্রাফে আসলে কি বুঝাইছে জিনিসটা বুঝে ফেলছে। আমাদের বুঝতে পারছেন কি বুঝাইছি আমি? যে আপনি ওভারভিউ লেখার মানে কি আপনি আসলে গ্রাফে কি বুঝাচ্ছে এই জিনিসটা আপনি কি করছেন, ধরে ফেলছেন। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আসলে এটা হচ্ছে আমার ওভারভিউ। ওভারভিউটা হচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস। তার মানে হচ্ছে কি আমার কি কি গেল?
আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখবো, লেখার পরে কি করব, একটা ওভারভিউ লিখবো। এরপরে কি আসবে বলো সিয়াম, কি মুনতাসির? ফিচার 1 আর কি ফিচার 2, ঠিক আছে। যে ফিচার 1 আমি কি করব, যে স্পেসিফিক ফিচার, যে আমরা কি করতে পারি, যে যেসব কান্ট্রি সবথেকে বেশি সেগুলোকে আলাদা করে ফেলতে পারি। মনে করো যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, যে মনে ধরো এরকম একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমি দেখতেছি যে কতগুলো কান্ট্রি এরকম কি একটু বেশির দিকে, ঠিক আছে। মনে করো এই কান্ট্রিগুলো অনেক বেশি, আর এই কান্ট্রিগুলো মনে করো একটু কম, এরকম কম। তো আমি কি করব, আমি হচ্ছে বেশিগুলোকে কি করব, আমি একটা ফিচারসে লিখবো যে এই কান্ট্রিগুলোতে কি আমার বেশি, এবং কত বেশি বা কত নাম্বার এই জিনিসগুলো আমি উল্লেখ করবো ক্লিয়ারলি। আর এই কান্ট্রিগুলো কি কম না, এই কান্ট্রিগুলোকে আমি কি করবো, একটা প্যারার মাঝে লিখবো। ক্লিয়ার? এটাই আমি যদি বুঝতে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, আমি কি করতে পারি, আমি হচ্ছে 8 আর 10 সালটা একসাথে লিখতে পারি, আর কি এই তিনটা সাল আমি একসাথে লিখতে পারি। 2 4 6 একসাথে। হ্যাঁ, এই জিনিসটা আমি একসাথে লিখতে পারি। এইভাবে হচ্ছে আমি জিনিসগুলো, এগুলো আসলে কিভাবে ভাগ করবো এটা কোনো স্পেসিফিক নিয়ম নাই, আমার কথা বুঝতে পারছেন? আপনি যেভাবে পারেন, বাট কিন্তু একটা সিকোয়েন্স মেইনটেইন করবেন, একটা ফ্লো মেইনটেইন করবেন। আপনি মনে করলেন যে একটা নিলেন 2008 সালের সবথেকে কম, একটা নিলেন সবথেকে বেশি, আবার মনে করেন এটা নিলেন, এটা নিলেন, তাহলে লেখার কি কোনো ফ্লো মেইনটেইন করলো? তাহলে কিন্তু লেখা কোনো সাজায় লেখা হইলো না, আপনি মন মতো লিখে আসলেন। এরকম করলে কিছু নাম্বার পাবেন না। আমাদের বুঝতে পারছেন যে একটু গুছায় লিখবেন, যে আপনি বড়গুলো একসাথে নিলেন, অথবা এই তিনটা বড় একসাথে নিলেন, এই দুটো ছোট একসাথে নিলেন, ঠিক আছে। এভাবে একটু গুছায় লিখবেন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে হচ্ছে এই জিনিসগুলো আমরা কোথায় লিখবো, ফিচার্স এর মাঝখানে লিখবো। আর এখানে আমরা কি করবো, যে কি ইনফরমেশন গুলো লিখবো, কিন্তু আমি এখানে যে কাজটা করব না, সব ইনফরমেশন আমি লিখতে যাব না, শুধুমাত্র আমি কি করব, সামারাইজ করব। সামারাইজ মানে কি বলেন তো, কি করা? মানে ছোট করা। আচ্ছা, আসেন, এটা বলতেছিলাম যে কি আপনার, এরপর আমরা কি করবো, আচ্ছা সিয়াম, মুনতাসির, বারবার সিয়াম বলি, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা, যে কি এখানে হচ্ছে আমাদের কি করা লাগবে বলতো, বারবার বলতেছি আমি, সামারাইজ করা লাগবে। একটা জিনিস সামারি করা মানে কি, সামারি করা মানে কি, আমি সবগুলো ইনফরমেশন লিখি, কি করি বলতো, মূল থিমটা লিখি না। যে আমি যখন বলি যে কোনো একটা জিনিসের আমায় কি করতে হবে, যে মনে করো তোমার একটা আমি গল্প বললাম, ওই যে বলে না যে রামায়ণ বলি, আমরা রামায়ণের কাহিনী বলি, ঠিক আছে। রামায়ণের কাহিনী পরে তোমার আসলে একটা কি করি, আমরা একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করি তোমাকে, তাই না? যে এই শিক্ষাটা তুমি নাও, ঠিক আছে। মানে হচ্ছে কোনো একটা গল্প বলার পর একটা উপদেশ দেই না আমরা, বা আমরা কি করি জিনিসটার মধ্যে আমরা শর্টকাটে বলি, ঠিক আছে। মনে করেন আপনি একটা গল্প বললেন, অনেক বড় একটা গল্প, আপনি কাউকে 5 মিনিটের মধ্যে শোনাবেন, আপনি কি করবেন, জিনিসটাকে আপনি একটা কাহিনীটা একটা শর্টকাটে বলে দিবেন না, যে কাহিনীর মধ্যে কি কি হয়েছে, নাকি আপনি সবকিছু ব্যাখ্যা করবেন বলেন তো আজিজ ভাই? শর্টকাটে বলবো। এই শর্টকাটে জিনিসটাকে আমি যা দেখতেছি এটাই লেখা হচ্ছে আমার কি, সামারি করা। যেমন কি আপনি হচ্ছে যদি এরকম একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে দেখেন এখানে কি হইতেছে, মনে করেন একটা কান্ট্রি আছে, একটা লাইন গ্রাফ দেওয়া আছে, এটা কি বলেন তো, এটা একটা লাইন গ্রাফ, বুঝেন তো নাকি? এই লাইন দেওয়া মানে হচ্ছে লাইন গ্রাফ। তো আপনি দেখতেছেন কি এখানে, এটা মনে করেন যে 2002 সাল, ঠিক আছে, এটা হচ্ছে 2005 সাল, ঠিক আছে। এর মাঝখানে 2003 4 আছে, ঠিক আছে। ওই ছেলেটাই নাম্বার এক্সামে পাবে, যে হচ্ছে কি লিখবে, যে 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত কি হয়েছিল নাম্বার, মানে কি হয়েছে বলেন তো, ইনক্রিজ হয়েছে। আমার তো বুঝতে পারছেন? কিন্তু অনেক এক্সামে ওরা কি করে জানেন, অনেকে হচ্ছে লেখে যে 2002 সালে এত ছিল, 2003 সালে গিয়ে এত হয়েছে, 2004 সালে গিয়ে এত হয়েছে, পরে গিয়ে লেখে কি 5 সালে গিয়ে এত হয়েছে। এইটা কিন্তু আপনার কি করে না, সামারি করে না। আমার কথা বুঝতে পারছেন এখন? যে আপনি তখন দেখবেন যেন ক্লিয়ারলি এক বছর থেকে আরেক বছরে কি হইতেছে, জিনিসটা বাড়তেছে, আপনি শুধুমাত্র কি লিখে দেবেন, যে 2002 সালে এত ছিল, এবং এত সাল থেকে 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত জিনিসটা বাড়ছে, এবং কত ছিল জিনিসটা লিখে দিবেন, যে এটা মনে করেন যে 5% ছিল, পরে কি হয়েছে 30% হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা আপনি কি করবেন, উল্লেখ করবেন। বুঝতে পারছেন যে কি করবেন, আপনি 2002 সাল থেকে 5 সাল পর্যন্ত জিনিসটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। 5% থেকে 30%, যেটা হচ্ছে না এটা আপনি উল্লেখ করে, ওই যে তখন কি লিখবো, তখন আমি এটা লিখবো, যদি এই যে ওঠানামা করে তখন কি লিখবো আমি, এই যে কি হইতেছে, কি লিখবো, ভেরিয়েশন হইতেছে। ক্লিয়ার?
ও আর 45 মিনিট করে দেয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা আবার নতুন দিব, সমস্যা নেই। ঠিক আছে, আসলে আমরা নতুন দিব। আসেন। তো বুঝতে পারছেন যে ভাই সামারি করা মানে কি? তার মানে কি আমার কোশ্চেনে কিন্তু এক্সামে হচ্ছে কি করা লাগবে, জিনিসটাকে সামারি করা লাগবে। আমি কিন্তু পুরা পয়েন্ট টু পয়েন্ট সবকিছু লিখতে যাব না। আমি হচ্ছে যে পরে একটা সলভ করে দেখাচ্ছি, আপনি দেখলে হচ্ছে বুঝতে পারবেন। ঠিক আছে, একটু ক্লিয়ার হয়েছে কিনা বলেন, একবার হচ্ছে পড়েন দেখেন। না বুঝলে আমাকে বলেন। দেখেন তো একটু ফিচার পর্যন্ত পড়েন। কোনো কিছু যদি না বুঝেন আমাকে বলেন। সিয়াম ইয়া মুতাসির পড়ো। তাহলে এটাকে ফিচার 1 এ লিখবো আমরা, এতে 2002 থেকে 2005 না পর্যন্ত। না না, ওই যে আপনি কিভাবে করবেন, এই যে আমি বললাম না, মনে করেন যে আপনি যদি এই 3টা বছর নিয়ে লেখেন, ঠিক আছে, আপনি কি লিখবেন যে 2002 থেকে হ্যাঁ 2006 সাল পর্যন্ত আগে কি হয়েছে, বাড়ছে। ঠিক আছে, এবং লিখে দিবেন কত সালে কত ছিল, এই জিনিসগুলো হচ্ছে লিখে দিবেন। আর হচ্ছে যখন আবার এটা নিয়ে লিখবেন তখন কি করবেন, যে আবার এখান থেকে কি ইনক্রিজ হয়েছে কিনা নরমালি বলে দিবেন। ঠিক আছে, এরকম হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন আমাদের কভার করার দরকার নাই, বা সবগুলো জিনিস আমার নাই। লেখার দরকার নাই, কারণ আপনাকে কি বলছে, সামারি করতে বলছে। বুঝতে পারছেন? জি। একবার পড়েন, না পড়ে যে পড়েন, না পড়লে আমাকে, না বললে আমাকে বুঝেন, না বুঝলে আমাকে বলেন। তারপর হচ্ছে আমরা প্র্যাকটিস করবো, পরে আপনি প্র্যাকটিস দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কি করছি আমরা। ক্লিয়ার হলে বলবেন কিন্তু আমাকে, পরে আমি যাবো। পড়তেছেন তো আপনারা, আছেন তো নাকি? জি। মুনতাসির গেল কই? এই বাথরুমে গেছে নাকি? তখন বাথরুমে গেছে, তারা না আসুক। না না না, ফিচার 1 2 বললাম না, যে তুমি হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে এখানে ফিচারটা এখানে দেখলে আমরা বুঝবো। তুমি এমনি বুঝবা না, আমরা যখন প্র্যাকটিস করা শুরু করবে, এই যে একটা প্র্যাকটিস করে তোমরা বুঝবা, ঠিক আছে, কিভাবে লিখবা। বুঝতে পারছো? আচ্ছা, তুমি তো ক্লিয়ার থাকলে আমরা স্টার্ট করি, আসো। আমারও 4টার মধ্যে বের হওয়া লাগবে তো, আচ্ছা সে শুরু করে আসো। ওকে। তো দেখো প্রথমে হচ্ছে বার চার্ট। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট দাঁড়াও। আচ্ছা নতুন একটা লিংক দিব কিনা বুঝতেছি না, এটা হচ্ছে কতক্ষণ আসলে 10 মিনিট মনে আছে। 10। না 1 ঘন্টা তো নাই, দেখতেছি আমি কতক্ষণ আছে, আর 11 মিনিট আছে। আচ্ছা নতুন একটা ইয়া দিই। ঠিক আছে।
আচ্ছা এস ভাই আসুন, দাঁড়াও শুরু করি। আচ্ছা দেখতেছে, আচ্ছা স্ক্রিনশট দেয় নিতে, দাঁড়াও। দেখা যায় স্ক্রিন, দেখেন। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আসেন। যে হচ্ছে ফার্স্ট অফ অল কি আমার বার চার্ট হচ্ছে আমরা দেখাইতেছি, ঠিক আছে? পরে আমরা একটা পাই চার্ট দেখবো। আসেন কি করছি দেখেন। কোশ্চেনটা পড়ো। বুঝতেছে? The bar chart shows X জোরে জোরে, দ্য বার চার্ট তার মানে ভাই কি বলছে বুঝান তো আমাকে, আজিজ ভাই কোশ্চেনে কি বলছে? the bar chart below shows X না, এখানে বোঝাচ্ছে দা বার চার্টস বিলো শোস শেয়ারস অফ এক্সপেন্ডিচার মানে কি? মানে আসলে এক্সপেন্ডিচার এই যে পাঁচটা হাউজিং, ফাইভ মেজর ক্যাটাগরি মানে কি? আমরা হচ্ছে কোন খাতে কি পরিমাণ খরচ করছি, সহজ করো। আমার কথা বুঝতে পারছেন? খরচ করেছে। হ্যাঁ হ্যাঁ, মানে কোন কোন কান্ট্রিতে? ইউএসএ তে, কানাডাতে, ইউকে তে, আর কোথায়? জাপানে। জাপান। হ্যাঁ, যে চারটা হচ্ছে চারটা কান্ট্রি, ঠিক আছে? কালার না দেখলে এই এখান থেকে বুঝে নেন যে কোনটা কি কালার। দেখেন ইউএসএ হচ্ছে প্রথমটা, পরেরটা কানাডা, পরেরটা কি ইউকে, পরেরটা হচ্ছে জাপান। জাপান। ঠিক আছে? যে এই চারটা কান্ট্রিতে আসলে মানুষজন কোন খাতে কি পরিমাণে খরচ করছে, ঠিক আছে? যেমন স্বাস্থ্য বা কি আপনার ফুড মানে কি আপনার খাদ্য খাওয়ার জন্য বা খাবার খাওয়ার জন্য কি পরিমাণ খরচ করছে। হাউজিং মানে কি বলেন তো? থাকার জন্য, থাকার জন্য। ঠিক আছে, বাসস্থান। আর ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত খরচ। তারপরে হেলথ কেয়ার মানে কি আমার কি ট্রিটমেন্টের খরচ, স্বাস্থ্য ঠিক আছে? আর ক্লথিং মানে ট্রিটমেন্টের, কি জামা কাপড় কেনার জন্য জামা কি কাপড়ের পরিমাণ জন্য। খরচ করছে, ঠিক আছে? এরকম এই চারটা কান্ট্রির মাঝখানে এই খাতে কত সালে বলো তো সিয়াম, খালি সিয়াম বলে কি 2009 2009 এ, 9 ঠিক আছে? 2009 এ কত পরিমাণ খরচ হয়েছে এই জিনিসটা আমাকে দেখাচ্ছে। ক্লিয়ার ভাই? জি। ওকে, আসেন এখন আমরা হচ্ছে কোশ্চেনটাকে কি করব বলেন তো? কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব, বলছি না যে কোশ্চেনটাকে আমরা একটু ঘুরায় লিখবো। দেখেন কেমনে ঘুরায় লিখছি। পড়ো তো, মুনতাসির পড়ো তো। The birds English food housing transport. এখন ওই যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো হচ্ছে, আমি আন্ডারলাইন ওয়ার্ডগুলো কেন দিয়েছি যে আমি জিনিসগুলো কিভাবে চেঞ্জ করছি এটা বোঝানোর জন্য, ঠিক আছে? ফার্স্ট অফ অল কি করছি আমি, দেখো কোন ধরনের বার চার্ট এটা আমি উল্লেখ করছি। এটা হচ্ছে যেহেতু একটা চার্ট, কোন ধরনের চার্ট এটা আমি উল্লেখ করছি। চার্ট মানে গ্রাফ, ঠিক আছে? দা বার গ্রাফ। এরপরে কি করছি আমি দেখতেছি কিন্তু ওই চারটা কান্ট্রির মাঝখানে কি হইতেছে, কম্পেয়ার করতেছে না, Compare. ঠিক আছে? এই জন্য আমি কি লিখছি, কম্পেয়ার্স হাউ মাচ। এখন দেখেন এই চারটা কান্ট্রি, ইউএস এর মানুষজনদেরকে কি বলা হয় বলেন তো? আমেরিকান। কানাডার পিপলদের কি বলা হয়? Canadian. কানাডিয়ান। ইংল্যান্ডের বা ইউকের পিপলদের কি বলা হয়? ইংলিশ। বুঝতে পারছেন? তারপর জাপানের পিপলদের কি বলা হয়? জাপানিজ। দেখছেন Japanese. আমি কিভাবে জিনিসটাকে ঘুরাই লিখছি? কোশ্চেনের কথাটা আমি কি করছি একটু নিজের মতো, তাদের ন্যাশনালিটি দিয়ে আমি কি করছি জিনিসটাকে ঘুরাই লিখছি। ঘুরায়। ঠিক আছে? এভাবে একটু চেঞ্জ করে করে লিখতে হবে। এরপরে কোশ্চেনে কি লেখা ছিল বলেন তো? Food housing না না trans. না, এখানে আমার না না না, এই যে এই জিনিসটা দেখেন কোশ্চেনে কি লেখা ছিল? এক্সপেন্ডিচার। এটা আমি কি লিখছি? Editor. এক্সপেন্ডিচার থাকলে আমি কি বলছিলাম যে এক্সপেন্ডিচার থাকলে কি লিখছিলাম? মনে আছে যে স্পেন্ডিং থাকলে আমি কি লিখবো? এক্সপেন্ডিচার। ঠিক আছে? যেহেতু কোশ্চেনে এক্সপেন্ডিচার ছিল আমি কি লিখছি? স্পেন্ট অন। স্পেন্ট অন কেন Spending. লিখছি? স্পেন্ট অন, আমি স্পেন্ট অন কেন লিখছি? স্পেন্ট এই জন্য লিখছি কারণ জিনিসটা কিন্তু পাস্ট টেন্স, নট প্রেজেন্ট টেন্স। স্পেন্ড এর পাস্ট ফর্ম কি বলেন তো? স্পেন্ড এর পাস্ট হচ্ছে পেন্ট, টি হয়ে যায়। এটা তো জানেন নাকি? ঠিক আছে? তাই এই জন্য আমি কি লিখছি স্পেন্ট অন এই চারটা খাতে। কোন কোন খাতে? এই খাতগুলো দেখেন কোশ্চেনে কিন্তু উল্লেখ নাই। আমার কথা দেখছেন? কোশ্চেনে কিন্তু আসলে উল্লেখ নাই। কিন্তু আমি কিন্তু ছবিতে বুঝতেছি না? ছবিতে কিন্তু ক্লিয়ারলি বুঝতেছে কোন কোন খাত। তো জিনিসগুলো আমি উল্লেখ করে দেই, সমস্যা নাই তো। বুঝতে পারছেন মুনতাসির? যে জিনিসগুলো আমি কি করব তাহলে?
যদি দেখি ছবির মধ্যে ছবি থেকে আমি উল্লেখ করে দিব। কোয়েশ্চেনে না থাকলেও আমি জিনিসটাকে একটু ঘুরায় লেখার জন্য উল্লেখ করে দিব। ক্লিয়ার? আর কোয়েশ্চেনে কি লেখা আছে? ইন দা ইয়ার। আমি কি বলছিলাম যে ইন দা ইয়ার থাকলে কিভাবে লিখবো? মনে আছে? ইন দ্য ইয়ার ইন দা ইয়ার থাকলে আমি লিখে দিব কি? ইন। ইন শুধুমাত্র ইন লিখে দিব। ইন ঠিক আছে? এই দেখছেন আমি যেভাবে করছি আমি কিন্তু উপরে যা লিখছি ওইগুলা ফলো করে আমি নিচে লিখছি। জিনিসটা খেয়াল করছেন? আপনারা হচ্ছে এভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এই হচ্ছে আমার কি ইন্ট্রোডাকশন। মুনতাসির বুঝতে পারছো? ওকে। এরপরে কি আসবে বলুন তো? ওভারভিউ। ঠিক আছে? এই যে এইটুকু হচ্ছে আমার কি? ওভারভিউ। ঠিক আছে? এটা হচ্ছে আমার ফিচার 1, এটা আমার ফিচার 2। ঠিক আছে? মানে কিভাবে লিখছি আমি দেখো। ফার্স্ট আমি কি লিখছি? সবসময় যে বোল্ড করে যে কথাগুলো লেখা থাকবে, বোল্ড মানে কি? গাঢ় করে যে লেখা থাকবে, গাঢ় করে। এগুলো আমি এজন্যই গাঢ় করছি যে আপনারা যতবারই যাই লেখেন না কেন সবসময় আপনি এটা ইউজ করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? লুকিং ফ্রম প্রত্যেকটা সময় আপনি যখন ওভারভিউ লিখবেন, আপনি শুরু করবেন কিভাবে? এভাবে। ওভার পার্সপেক্টিভ। আপনি তো আর পরীক্ষার খাতায় গাঢ় করে দিতে পারবেন না। এগুলা কিন্তু গাঢ় করে দিবেন না বা আন্ডারলাইন করে দিবেন না। এগুলো আপনাদের বোঝানোর জন্য আমি দিছি। ঠিক আছে? যে জিনিসটা এরকম গাঢ় করা থাকবে মানে ওই জিনিসটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন, বুঝে নিবেন। এজন্য আমি জিনিসটা গাঢ় করে দিছি। ঠিক আছে? যে আপনি সবসময় যখন ওভারভিউ লিখবেন আপনি কিভাবে স্টার্ট করবেন বলেন তো? এই সেন্টেন্সটা দিয়ে। কি দিয়ে? লুকিং ফর লুকিং ফ্রম অ্যান ওভারঅল পার্সপেক্টিভ। ক্লিয়ার? আপনি এটুকু লিখতে পারেন। এটুকু আপনি দরকার হলে এড করে নিতে পারেন। ইট ইজ রেডিলি অ্যাপারেন্ট দ্যাট। অ্যাপারেন্ট মানে কি বলেন তো? স্বচ্ছ। স্বচ্ছ। ঠিক আছে? এখানে কি বোঝাচ্ছে যে ইট ইজ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে, আমাদের বুঝতে পারছেন যে আমরা যদি লুকিং ফ্রম অ্যান ওভার পার্সপেক্টিভ মানে কি? আমরা যদি একটা সামগ্রিকভাবে দেখি তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে। বুঝতে পারছেন? এখন কোনটা? যে হাউজিং, ফুড অ্যান্ড ট্রান্সপোর্টেশন কি? আর দ্য বিগেস্ট এক্সপেন্সেস ইন নিয়ারলি অল কান্ট্রিজ। দেখো তো আমার কথা বুঝতে পারছো কিনা? এখানে কি লিখছি আমি? মুনতাসির কি লিখছি বলো তো? বেশি হইছে। এই দেখছো মানে খালি চোখে দেখতেছি জিনিসটা, তাই না? আমি খালি চোখে দেখতেছি, আমি এটাই লিখছি। দেখছেন? এরপরে কি লিখবো? যে উইথ দোজ ইন দ্য ইউনাইটেড স্টেটস স্পেন্ডিং দ্য মোস্ট অন দেয়ার হোমস। দেখেন তো ইউএস এর মানুষ সবচেয়ে বেশি আপনার কি কিসের কথা বলছি এখানে? হোম, আচ্ছা হাউজিং এর মধ্যে সবথেকে বেশি খরচ করতেছে কারা দেখেন তো? ইউএসএ দেখছেন আজিজ ভাই? ইউএস হ্যাঁ। এটা আমি খালি চোখে দেখতে পারতেছি। এজন্য আমি কি লিখেছি এই জিনিসটা আমি লিখে দিছি। আর কি আপনার ফুডের মাঝখানে সবচেয়ে বেশি খরচ করতেছে কারা বলেন তো? জাপানিজরা। এটা আমি এখানে লিখে দিছি। দেখছেন? যে একদম আমি আসলে সিগনিফিক্যান্ট ফিচার যেগুলো, সিগনিফিক্যান্ট ফিচার মানে কি আসলে যে একদম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো সেগুলো হচ্ছে আমি ওভারভিউতে উল্লেখ করব। ক্লিয়ার মুনতাসির? আচ্ছা। এরপর আবার কি করব আমি? হেলথ কেয়ার এবং ক্লথিং আর স্মলার এক্সপেন্সেস। তার মানে আসলে এখানে খরচ একটু কম হইতেছে। ঠিক আছে? এন্ড ট্রান্সপোর্টেশন ইজ এ গ্রেটার এক্সপেন্ডিচার দ্যান ফুড ইন অনলি কানাডা এন্ড দি ইউএস। এটা মানে কি বুঝাইছি? মুনতাসির আমাকে বুঝাও এখন। হ্যাঁ, লাস্টের লাইনটা। ট্রান্সপোর্টেশন ইজ এ গ্রেটার এক্সপেন্ডিচার দ্যান ফুড ইন অনলি কানাডা এন্ড ইউএস। দেখো তো কানাডা ইউএস কোনটা? কানাডা এটা আর হচ্ছে ইউএস প্রথমটা। দেখছো? যে হচ্ছে তোমার ক্লথিং এর থেকে ইয়াতে খরচ বেশি হইতেছে না? হ্যাঁ, এই কথা কি হিসেবে হইতেছে তোমার? ও না, ট্রান্সপোর্টেশন ঠিক আছে, ট্রান্সপোর্টেশনে হচ্ছে বেশি হচ্ছে। দেখো তো কি হচ্ছে ট্রান্সপোর্টেশনে তোমার কিসে কথা বলছি? কানাডা আর ইউএসএ। ঠিক আছে? ইউএসএ তে এবং কানাডাতে ট্রান্সপোর্টেশনে কি পরিমাণ খরচ দেখতেছো? যে দেখো ইউএস 20% খরচটা বেশি হইতেছে না, শুধুমাত্র দেখো এর থেকে কিন্তু তাদের খরচটা এখানে বেশি হচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা আমি বেশি উল্লেখ হচ্ছে করে কানাডা। ঠিক আছে? আপনি এটা উল্লেখ না করলে হয়তো যেহেতু এটা খুব একটা সিগনিফিক্যান্ট ফিচার না, বাট আমি জিনিসটা উল্লেখ করে দিছি। আমাদের বুঝতে পারছেন? কিন্তু আপনাকে এট লিস্ট একটু মানে আপনি খালি চোখে যতটুকু দেখতেছেন এই জিনিসটা আপনাকে উল্লেখ করা লাগবে। বুঝতে পারছেন? যে এন্ড এর পরেরটা একটু না লিখলেও হবে। বাট এই জিনিসটা লিখে দিলে আর ভালো। তার মানে হচ্ছে টিচার বুঝে নেবে কি জিনিসটাকে আপনি আরো থরলি কি করতে পারছেন? আরো সূক্ষ্মভাবে জিনিসটাকে বিবেচনা করে দেখতে পারছেন। বুঝতে পারছেন? আজিজ ভাই? জি। দেখছেন তাহলে কিভাবে কি লিখছি আমি? এটা হচ্ছে তাহলে আমার কি গেল বলেন তো? ওভারভিউ। ওভারভিউ গেছে। তার মানে ইন্ট্রোডাকশন গেছে, ওভারভিউ গেছে। আর আমরা কি শুরু করব? ফিচার 1। আর ফিচার 1 আমি কি করছি দেখো কিভাবে লিখছি মুনতাসির দেখো দেখলে বুঝবা। যে ফার্স্টে কি লিখছি যে এটা সবসময় এভাবে শুরু করবা। কি লিখবা? যদি বার চার্ট থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে সবসময় কিভাবে শুরু করবা? as is given in the column graph। ঠিক আছে? কি লিখবা? as is given in the
কলাম গ্রাফ না লিখলে হবে যে কি লিখবে অ্যাজ ইজ গিভেন ইন দি গ্রাফ একটু লিখলে হবে ক্লিয়ার আচ্ছা দ্য জাপানিজ স্পেন্ট অ্যারাউন্ড কি আমরা একটু জুম আউট করি দেন কি লিখছে জাপানিজ স্পেন্ট অ্যারাউন্ড 23% মানি অন ফুড এই যে অ্যারাউন্ড কথাটা মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এই অ্যারাউন্ড কথাটা আমি কেন লিখছি বলেন তো আমাকে কি বুঝাতে পারবেন আশেপাশে এখানে কিন্তু আপনি দেখেন এখানে 23% কিসের কথা বলেছে জাপানিজের হচ্ছে আপনার কিসের কথা ফুডের কথা ঠিক আছে দেখেন জাপানিজ হচ্ছে এখানে 23% না বলছি না আমি ঠিক আছে জাপানিজ কই গেল জাপানিজ হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা দেখেন এই এখানে হচ্ছে আপনি কি ক্লিয়ারলি বুঝতেছেন এটা কত পার্সেন্ট না ঠিক আছে আপনি বলতে পারেন এখানে 23% আমি বলবো না এখানে হচ্ছে 22.5% আরেকজন বলবে না এখানে 21.7% এক একজন কিন্তু এক এক কথা বলতে পারে তাই না এই জন্য আমি কি করব যে আমি আসলে যেহেতু আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না আমি কি উল্লেখ করব অ্যারাউন্ড ঠিক আছে আরো কিছু অ্যারাউন্ডের আরো কিছু কিছু সিনোনিম আছে সবাই একটু লেখেন আমার কথা শুনেছেন সবাই লেখেন অ্যারাউন্ড লেখা যায় আবার অ্যাবাউট লেখা যায় কি লেখা যায় অ্যাবাউট অ্যাবাউট আবার লেখা যাবে অলমোস্ট লেখেন খাতায় লেখেন সবগুলা আমি যা বলতেছি অলমোস্ট তারপরে অ্যাপ্রক্সিমেটলি বানানটা কি বলেন তো এই যে আমি লিখতেছি দেখো দেখা যায় ডাবল পি আর ও এক্স হ্যাঁ এই যে অ্যাপ্রক্সিমেটলি এ ডাবল পি আর ও এক্স আই এম এ টি ই এল ওয়াই ঠিক আছে তাহলে কি কি হ্যাঁ বললাম বলো তো হ্যাঁ আবার কি অ্যাবাউট অলমোস্ট অ্যাপ্রক্স তারপরে অ্যারাউন্ড তো আছেই ঠিক আছে অ্যারাউন্ড তো লেখা হ্যাঁ যাবে আবার কি লেখা যায় বলেন তো নিয়ারলি নিয়ারলি আপনি কোন সময় লেখেন আপনি দেখেন যে কোনো একটা জিনিস অনেক কাছাকাছি চলে গেছে যেমন আপনি কাছাকাছি এটাকে কি লিখতে পারেন বলতো এই জিনিসটা যেটা আছে এটা আপনি কি লিখতে পারেন বলতো না নিয়ারলি 25% যেটার কাছাকাছি ওটা লিখতে হবে ঠিক আছে নিয়ারলি কত 25% 25% ঠিক আছে আবার কি লেখা যায় বলেন তো জাস্ট বিলো মানে কি জাস্ট ওটা থেকে একটু কম ঠিক আছে কি কম লেখা যায় জাস্ট বিলো 25% দেখছেন আমি কত ভাবে চেঞ্জ করতে পারি ঠিক আছে আবার দেখেন এটাকে কি লেখা যায় বলেন তো এটাই কি লেখা যায় জাস্ট অ্যাবাভ 20% আমার কথা বুঝতে পারছেন কি লেখা যায় জাস্ট অ্যাবাভ অ্যাবাউট অ্যাবাভ মানে কি 20% যার এটা থেকে একটু উপরে আর যদি কোনোটা থেকে একটু নিচে হয় তাহলে কি লিখবো জাস্ট বিলো আর যদি কোনোটার কাছাকাছি হয় তাহলে কি লিখবো নিয়ারলি ঠিক আছে নিয়ারলি নিয়ারলি তারপর কি লেখা যায় অলমোস্ট অ্যারাউন্ড অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে আপনার যখন যেটা মন চায় আপনি সেটা ইউজ করতে পারবেন বাট এক এক জায়গায় একটা ইউজ করবেন বুঝছেন একই ওয়ার্ড ইউজ করবেন না জি তাহলে একই ওয়ার্ড ইউজ করলে কিন্তু জিনিসটা হচ্ছে রিপিট হলে নাম্বার কমাই দিবে কিন্তু আপনি যখন এক এক জায়গায় একটা ইউজ করবেন তখন কি বুঝবেন যে না আসলে ছেলেটা আসলে ইংলিশ ওয়ার্ড জানে তখন আপনার নাম্বার এমনিতেই বেড়ে যাবে আমার কথা বুঝতে পারছেন ওকে তো গেল একটু তাহলে কি লিখছে জাপানিজরা কত ইউজ করে দেখো তো ইয়া মুতাসির ফুডের জন্য ফার্স্ট আমি কি করতেছি ফুড নিয়ে লিখতেছি ঠিক আছে যে ফুডের জন্য তারা 23% মতো খরচ করে এন্ড দিস রেশিও ওয়াজ হায়ার দ্যান অল আদার ন্যাশনালিটিস তার মানে কি কি বোঝাচ্ছে বলো তো খরচ বেশি করে তার মানে ইউএসএ থেকে কানাডা থেকে আমরা দেখতেছি কিন্তু যে সবার থেকে আসলে জাপানেরটা অনেক বেশি কত পার্সেন্ট প্রায় 23% এটাই আমি লিখছি ইউকে রেসিডেন্টস স্পেন্ডিং অন ফুড ওয়াজ 1/5 একটা জিনিসের 1/5 মানে কি বোঝায় বলেন তো মানে 100% এর 1/5 মানে কত বলেন তো আমাকে 20% এটা বুঝেন তো আজিজ ভাই যে জি 100% এর এই জন্য আমি কি লিখছি দেখেন তো এই যে এখানে ব্র্যাকেটে যে ইটালিক করে যে কথাগুলো লিখছি এগুলো কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি লিখি এগুলো কিন্তু আপনারা খাতার মধ্যে লিখবেন না ঠিক আছে পরীক্ষার খাতায় আপনারা এটা লিখবেন না এটা আপনাদের বোঝানোর জন্য আমি এটা লিখছি বুঝতে পারছেন যে আপনারা 1/5 লিখলে 1/5 লিখবেন শুধুমাত্র না হলে 20% লিখবেন কিন্তু 1/5 লিখলে জিনিসটা ভালো বোঝায় কারণ আপনি কি করবেন তখন হচ্ছে জিনিসটাকে একটু অন্যভাবে ঘুরায় লিখতেছেন তাহলে টিচার বুঝবেন না আপনি আসলে ইংলিশের অনেকভাবে আপনি ঘুরায় লিখতে পারেন বুঝতে পারছো মুনতাসির জি যে এখানে আমি যে দেখতেছি কি তোমার কি ইউকে হচ্ছে 20% খরচ করে আমি ক্লিয়ারলি দেখতেছি না জি এই জন্য আমি কি লিখছি যে 1/5 অফ দেয়ার টোটাল এক্সপেন্ডিচার ঠিক আছে আর ইউএসএ তে কত ছিল বলতো ইউএস এবং কানাডাতে কত ছিল কত ছিল বলো এই জন্য আমি কি লিখছি পরের লাইনটা পড়ো তো দেখো যে দুইটা আমি একসাথে লিখে দিচ্ছি দেখো তো কি লিখছি
অফ ইউএসএ অ্যান্ড কানাডা। তার মানে কি ইউএসএ এবং কানাডার পিপল কি অফ দি, এটা মানে কি বুঝাইছি যে আপনারা ইউকে পিপল কি করে তাদের অফ দেয়ার টোটাল এক্সপেন্ডিচার মানে কি যত পরিমাণ খরচ হয় মানে 100% এর মাঝখানে তারা 20% খাবারের পিছনে খরচ করে। আর হচ্ছে এই নাম্বারটা মানে হচ্ছে এই যে খাবারের পিছনে খরচ করার যে নাম্বারটা এটা হচ্ছে ইউএসএ এবং কানাডাতে কত বলেন তো 15% এর নিচে। 15% এর ঠিক আছে কম। 15% এর নিচে। ঠিক আছে দুইটাকে, তাই না? এটা হচ্ছে আমি একসাথে লিখে দিচ্ছি। দেখছেন আমার কিন্তু দুইটা আমি আলাদাভাবে লিখতে যাইনি। এভাবে আপনাকে কি করা লাগবে? সামারি করা লাগবে। বুঝতেছেন? আজিজ ভাই এভাবে আপনাকে সামারি করা লাগবে। জি আপনাকে সবগুলো একসাথে লেখার জি দরকার নেই। তার মানে কি আমার এখন ফুড গেল। তাই না? এখন আমার কি করব? আমি হচ্ছে অন্য একটা জিনিস লিখব। দেখেন এখন কি করছি? হাউজিং শুরু করছি। দেখেন কি লিখছি? হাউজিং অন এভারেজ drained the হাউজিং highest percentage of money and it was more expensive in the United States as more than one ইউনাইটেড fourth. More স্টেট than one fourth মানে কি বোঝায় বলেন তো? 25% এর বেশি। 25%। 25% এর বেশি বুঝান এটা তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ। তাহলে কি দেখছেন যে আমি কি লিখছি যে ড্রেন মানে কি বলতো? ড্রেন মানে কি? কোন একটা জিনিস ড্রেনে ফেলানো মানে খরচ করা। এখানে খরচ করা বুঝাচ্ছে এক্সাক্টলি। ঠিক আছে? নরমালি ড্রেন মানে বোঝায় জিনিসটাকে আমি মানে নষ্ট করে দেওয়া বা হচ্ছে খরচ করা বোঝাচ্ছে এখানে। আসলে খরচ করা বোঝাচ্ছে। বুঝতে পারছো? যে হাউজিং অন এভারেজ drained the highest percentage of money and it was কি মানে হাউজিং আসলে সবথেকে বেশি খরচ করছে তাই না? আমি দেখতেছি না যে হাউজিং আমার সবগুলা কান্ট্রিতে সবথেকে বেশি খরচ করছে। এইজন্য আমি কি লিখছি যে দি হাইয়েস্ট পার্সেন্টেজেস অফ মানি। বুঝতে পারছেন রাজেশ ভাই? জি আর এটা কি? এটা হচ্ছে আপনার কি দেখেন তো ইট ওয়াজ মোর এক্সপেনসিভ ইন দি ইউনাইটেড স্টেটস। তার মানে কি ইউনাইটেড স্টেটে সবথেকে বেশি ছিল। তাই না? হ্যাঁ, যে ইউনাইটেড স্টেটে কত বেশি ছিল? আপনার 1/4 এর বেশি ছিল। তার মানে কি দেখেন প্রায় 26%। ঠিক আছে? আমি যখন 26% এর 1/4 লিখছি তখন আর about 26% আমার লেখার দরকার নেই। যেকোনো একটা আমি লিখব। ঠিক আছে? আর যদি আমি শুধুমাত্র 1/4 তা লিখি তাহলে লিখতাম যে about 26%। ক্লিয়ার? অফ দেয়ার মানি ওয়েন্ট টু অ্যারেঞ্জিং অ্যাকোমোডেশন। দেখছেন আপনার হাউজিং ম্যানেজ করা মানে কি ম্যানেজ করা বলেন তো? সিনোনিম ওয়ার্ড কি? হাউজিং এর সিনোনিম কি বলেন তো? অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কিন্তু আপনার হাউজিং এর অ্যাকোমোডেশন। সিনোনিম। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমি দেখেন কি করছি। এরপরে কিন্তু আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা কান্ট্রি আলাদা, আলাদা দিতে পারতেন। কিন্তু আমি কি করছি দেখেন all other nationalities had to spend between 20 to 24% on housing. দেখেন তো বাকি যে ন্যাশনালিটি গুলো আছে তাদেরকে কি করা লাগছে 20 থেকে 24% এর মাঝখানে কিন্তু খরচ হয়েছে তাই না? এই তিনটাকে আমি একসাথে লিখে দিছি। আমি আলাদাভাবে ব্যাখ্যা করতে আর যাইনি। এটা হচ্ছে সামারি করা। মুনতাসির বুঝতে পারছো? যে আমি তো ইচ্ছা করলে কি লিখতে পারতাম যে না যে কানাডার মধ্যে হচ্ছে 20%। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বাকিগুলো এক্সাক্টলি। ঠিক আছে? এবার ক্লিয়ার হইছো যে কিভাবে লিখবো আমি? দেখছো আমি কিন্তু একটা জি সিকোয়েন্স মেইনটেইন করছি। আমি যদি কি করতাম যে এটা নিয়ে লিখছি, তারপর আবার সবচেয়ে ছোটটা নিয়ে লেখা শুরু করছি। তাহলে কিন্তু জিনিসটা কোনো সিকোয়েন্স মেইনটেইন হতো। ঠিক আছে? কোনো একটা ফ্লো থাকতো না। লেখাটা কিন্তু বাজে দেখাইতো। আমাদের বুঝতে পারছো? যে একটা কি অ্যারেঞ্জমেন্ট লাগবে লেখার। সহজ কথা। আচ্ছা। এটুক গেল। তাহলে আমার কি, কি বাকি এখন আর? ট্রান্সপোর্টেশন বাকি, হেলথ কেয়ার বাকি আর ক্লথিং বাকি। এই তিনটা আমি এখন একসাথে লিখব। দেখেন আমি কিভাবে লিখছি? ট্রান্সপোর্টেশন কস্ট অন দি আদার হ্যান্ড। তার মানে আপনি পরে শুরু করতে পারেন কি দিয়ে? যে অন দি আদার হ্যান্ড ট্রান্সপোর্টেশন কস্ট ওয়াজ দি দ্য হাইয়েস্ট হ্যান্ড কোথায় দেখো তো? ফর কানাডাতে। দেখছেন? কানাডাতে কানাডাতে। ট্রান্সপোর্টেশন কস্ট হাইয়েস্ট ছিল। অ্যান্ড 1/5 অফ দ্য স্পেন্ডিং বাই কানাডিয়ানস ওয়াজ ফর কমিউটিং। কমিউটিং মানে কি বলেন তো? ট্রান্সপোর্ট করা। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হচ্ছে কমিউটিং। ট্রান্সপোর্ট। এটা একটা সিনোনিম ওয়ার্ড। দেখছেন আমি কিন্তু কোন ওয়ার্ড আমি কিন্তু ডাবল লিখি নাই। এই জিনিসটা খেয়াল করছেন? আমি কিন্তু একটা ওয়ার্ড রিপিট করি হুম নাই। ওই জিনিসটাকে আপনি ঘুরায়, ঘুরায় লিখছি। কারণ আপনি যত বেশি রিপিট করবেন তারা ভাববে যে কি আপনার আসলে ভোকাবুলারি উইক। তার মানে আপনি আসলে সিনোনিম ওয়ার্ড জানেন না ইংলিশে বেশি। ঠিক আছে? এইজন্য আমি জিনিসগুলোকে একটু সিনোনিম ওয়ার্ড দিয়ে, দিয়ে লিখছি। বুঝতে পারছো মুনতাসির? আচ্ছা। তাহলে দেখো তো কানাডার মানুষজন সবথেকে বেশি ট্রান্সপোর্টেশন খরচ করছে। কত খরচ করছে? 20%। 20% মানে কি? 20%। 1/5 ওকে। এটাই লিখছি। গেল। জাপানিজ পিপল স্পেন্ট দ্য লিস্ট। লিস্ট মানে সবথেকে কম। ঠিক আছে? জাপানিজ পিপল সবথেকে কম খরচ করছে। দেখতেছেন আপনি? and it was 10% of their expenses. তার মানে তারা মাত্র 10% খরচ করছে। Interestingly, these nationalities spent almost কি আপনার 5% মানি অন ক্লথিং। তার মানে তারা কি করছে? 5% প্রায় মানে সবাই হচ্ছে 5% এর মতো টাকা খরচ করছে ক্লথিং এর জন্য। দেখছেন? which was slightly higher than that of their medical expenses. তার মানে দেখেন তো
কানাডা, ইউকে আর জাপান তারা হচ্ছে ক্লথিং এর জন্য 5% এর কাছাকাছি টাকা খরচ করছে, যেটা কিনা তাদের হেলথ কেয়ার থেকে কি ছিল বলেন তো? বেশি ছিল। বেশি ছিল না, দেখতেছেন না যে হেলথ কেয়ারে দেখেন, হেলথ কেয়ারে কত ছিল আর কি ক্লথিং এর একটু বেশি নাই তিনটা কান্ট্রিতে। এই জিনিসটা আমি লিখছি, দেখেন তো কি লিখছি যে ইন্টারেস্টিংলি দিস ন্যাশনালিটিস, তার মানে কি আপনার কানাডা, ইউকে, ইউনাইটেড কিংডম এবং জাপান, দিস ন্যাশনালিটিস স্পেন্ড অলমোস্ট মানে 5%। অলমোস্ট কেন লিখছি? কারণ কিন্তু 5% এর কাছাকাছি সবাই, 5% না এক্স্যাক্টলি। প্রায় দেখছেন? কাছাকাছি। এইজন্য আমি লিখছি অলমোস্ট 5% মানে অন ক্লথিং, which was slightly higher, মানে কি বলুন তো, একটু বেশি। স্লাইটলি মানে একটু বেশি, খুব বেশি কিন্তু না, একটু বেশি দেন হায়ার দেন দ্য মেডিকেল এক্সপেন্সেস। মেডিকেল এক্সপেন্সেস মানে কি? হেলথ কেয়ারের এক্সপেন্সেস। দেখছেন এই জিনিসটাকে হেলথ আমি কিন্তু কেয়ার, কি লিখছি, ঘুরাই লিখছি। দেখছেন? আচ্ছা, হেলথ। ইউএস সিটিজেন্স হ্যাড টু স্পেন্ড দ্য হাইয়েস্ট অন হেলথ কেয়ার। কিন্তু ইউএস এর পিপল কি করছে? দেখেন তো উল্টা কাজ করছে, তারা উল্টা কাজ করছে না? দেখেন তো ইউএস এর পিপল আবার কি করছে, তারা হেলথ কেয়ারে বেশি খরচ করছে কিসের থেকে? ক্লথিং এর থেকে। এই জন্য এই জিনিসটাকে আমি আলাদা ক্লথিং লিখছি। এর থেকে। বুঝতে পারছেন? আমি দেখেন আমি কিন্তু প্রত্যেকটা কান্ট্রি কভার করছি, আমি কিন্তু কোনোটা বাদ দেই নাই। কিন্তু যেগুলা কাছাকাছি আছে এগুলোকে আমি একসাথে লিখে দিছি, আর যেটা একটু অন্যরকম বা ব্যতিক্রম ওইটাকে আমি অন্যরকম। আলাদাভাবে লিখছি। কিন্তু আমি সবগুলা একটাকে সামারি করে দিছি, তাই না? যে ইউএসএ সিটিজেন্স had to spend the highest on healthcare which was accounted for approximately 7%। দেখছেন আপনি কিন্তু বুঝতেছেন না কত পার্সেন্ট, এর জন্য কি লিখছি approximately 7% of their cost, 7%। while it was the lowest in the UK। তার মানে ইউকে তে সবথেকে বেশি কম খরচ ছিল, তাই না? ইউকে তে হচ্ছে হেলথ কেয়ার সবথেকে কম খরচ হয়েছিল, এই জিনিসটা আমি কম খরচ লিখে ছিল। দিচ্ছি। দেখছেন আমি কি সুন্দরভাবে গুছিয়ে লিখছি জিনিসটা? দেখছেন এখানে কিন্তু আপনার কত 180 ওয়ার্ডের মতো হবে, খুব বেশি কিন্তু লেখা না। দেখছেন আপনি যদি গুছায় লেখেন খুব বেশি কিন্তু লেখা না। এভাবে আপনি লিখতে পারলে, যদি এভাবে গুছায় লিখতে পারেন, আপনি আইএলটিএস এর কি 9 এর মধ্যে আউট অফ 8 পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? এভাবে গুছায় দেখে প্র্যাকটিস করা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা একটু পরের 2 মিনিট, তারপর হচ্ছে আমরা পাই চার্টে যাবো। এটা একটু পরের 2 মিনিট। কিন্তু কোনো কিছু না বুঝলে আমাকে বলবেন আবার, যেটা বুঝতেছি না। আজিজ ভাই দেখেন, বুঝছেন? জি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সামনে মুভ করে আসেন। তারপর কি পাই চার্ট। আচ্ছা আসেন, আমার 4টার মধ্যে বের হতে হবে, বুঝছেন? যাবো হচ্ছে বিপিএল দেখতে। দাঁড়ান, আচ্ছা এটা বুঝাই দেয়, সমস্যা নেই, আসেন। দেখেন পাই চার্টে কি বলছে, পাই চার্টটা কিন্তু বুঝতে পারছেন যে পাই চার্টে হচ্ছে কি আপনার গোল করে হচ্ছে একটা দেওয়া থাকবে, কয়েকটা জিনিস হচ্ছে কম্পেয়ার করা থাকবে। বুঝতে পারছেন? এখানে কি বোঝাচ্ছে দেখেন তো, এখানে পেট্রোল লিখে ফেলেন, একটু পেট্রোল হয়ে গেছে, দেখছেন? জিনিসটা একটু পেট্রোল লিখে ফেলেন, এল হবে লাস্টে একটা, হ্যাঁ? আচ্ছা, দেখেন দ্য পাই চার্টস শো ইনফরমেশন অ্যাবাউট এনার্জি প্রোডাকশন ইন এ কান্ট্রি ইন টু সেপারেট ইয়ার্স। মানে সহজ কথা কি, যে আপনার এনার্জি প্রোডাকশন মানে কি, এই জিনিসগুলো থেকে এনার্জি প্রোডাকশন হয় না, গ্যাস, কয়লা, তারপরে কি আপনার নিউক্লিয়ার এনার্জি, পরে কি পেট্রোল থেকে কি উৎপন্ন হয় বলুন তো? এনার্জি উৎপন্ন হয়, ঠিক আছে? তার মানে এনার্জি। দুইটা এই একটা কান্ট্রির মাঝখানে
1995 সালে কি পরিমাণ এনার্জি প্রোডাকশন হয়েছিল এই জিনিসগুলো থেকে, এবং কি আপনার 2005 সালে কি পরিমাণ এনার্জি প্রোডাকশন হয়েছিল। তার মানে গ্যাস থেকে কি পরিমাণ হয়েছিল, কয়লা থেকে কি পরিমাণ হয়েছিল, পেট্রোল থেকে কি পরিমাণ হয়েছিল, এগুলো হচ্ছে আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, ট্রু সেপারেট ইয়ার্স মানে কি 1995 সালে এবং 2005 সালে। মুনতাসির বুঝতে পারছো কি বলছে? এখানে দেখছেন ওয়ার্ড অনেক কম লাগতেছে না? এখানে এক্স্যাক্টলি 150 ওয়ার্ড আছে, এক্স্যাক্টলি 150 ওয়ার্ড। ঠিক আছে, এটা আমি ইচ্ছা করে 150 ওয়ার্ড লিখছি আপনাদের বোঝানোর জন্য, আসলে এর শর্ট বলতে কতটুকু বোঝায়। ঠিক আছে, যে একটু অ্যাটলিস্ট আমার লেখা লাগবে, নাহলে হচ্ছে আপনার নাম্বার দিবে না। তো দেখো আমরা কিভাবে এই কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করছি, দেখো তো সিয়াম মুনতাসির কি লিখছি আমরা, বলো তো। তার মানে কি দ্য পাই চার্টস কি করছি আমি, দেখছেন দ্য পাই চার্টসটা ফার্স্ট উল্লেখ করছি যে কি টাইপের চার্ট, দেখছেন আমি কিন্তু এটা উল্লেখ করি প্রত্যেকবার। তারপরে কি লিখছে কোশ্চেনে, শো ইনফরমেশন অ্যাবাউট, আমি কি লিখছি ডেপিক, ডেপিক মানে জিনিসটাকে ফুটায় তোলা, যে পাই চার্টটা ফুটায় তুলতেছে কি দ্য ডিস্ট্রিবিউশন অফ ভেরিয়াস এনার্জি সোর্সেস। তার মানে কি যে এনার্জির বিভিন্ন ধরনের সোর্স, মানে কি সোর্স মানে কি বলতো, উৎস, মানে কোন জিনিস থেকে এনার্জি উৎপন্ন হয়, এনার্জি তৈরি করার উৎস বিভিন্ন ধরনের কি কি ইন এ গিভেন নেশন, যেমন কয়লা টয়লা এগুলো আপনি উল্লেখ করে দিতে পারেন, যে ভেরিয়াস এনার্জি সোর্সেস লাইক কি কোল, পেট্রোল, তারপরে কি নিউক্লিয়ার গ্যাস, তারপরে কি গ্যাস, এগুলো আপনি ইচ্ছা করলে উল্লেখ করে দিতে পারেন, আমি উল্লেখ করি। বুঝতে পারছো মুনতাসির? যে ইচ্ছা করলে তুমি কি করতে পারো এই জিনিসগুলো উল্লেখ করে দিতে পারতা ইন্ট্রোডাকশনে, বাট না করলেও সমস্যা নাই। ইন এ গিভেন নেশন, আমাকে তো বলে না আসলে কোন কান্ট্রিতে, জন্য আমি কি লিখছি, কান্ট্রির বদলে আমি কি লিখছি ইজ এ গিভেন নেশন। আর এটা কি লেখা আছে, ইন টু সেপারেট ইয়ার্স, কিন্তু আমি কি বলছিলাম প্রথমেই যে আমাকে কি করা লাগবে ইন্ট্রোডাকশনে, ইন্ডিকেট টাইম পিরিয়ড বলছিলাম না, টাইম পিরিয়ড উল্লেখ করা লাগবে। এই জন্য আমি কি করছি, দেখে আমি যে হয়তো বা কোশ্চেনে লেখা নাই, কিন্তু আমি কিন্তু ছবিতে ক্লিয়ারলি দেখতেছি কোন কোন বছর, এই জন্য আমি কি করবো যে বছরগুলো আমি উল্লেখ করে দেবো। দেখছেন আমি কি লিখছি, ইন দ্য ইয়ার্স 1995 and 2005। ক্লিয়ার আজিজ ভাই? জি ওকে, এরপরে দেখছেন এই একই জিনিস আমি প্রত্যেকবার শুরু করবো এটা দিয়ে, লুকিং ফ্রম অ্যান ওভারঅল পার্সপেক্টিভ ইট ইজ রেডিলি অ্যাপারেন্ট। ক্লিয়ার? এটা আমি সবসময় বড় এটা মুখস্থ করে ফেলবো একদম, যে আমি হচ্ছে এটা দিয়ে শুরু করব। প্রোডাকশন অফ টু মেইন এনার্জিস, তার মানে কি রোজ টু মেইন এনার্জি রিসোর্স কোনটা কোনটা বলেন তো, কয়লা এবং গ্যাস। এবং গ্যাস রোজ মার্জিনালি, মার্জিনালি মানে অল্প পরিমাণে, আমার কথা বুঝতে পারছেন, যে অল্প পরিমাণে। দেখেন তো 1995 সালে কয়লা ছিল কত পার্সেন্ট, 29.8%। এটা কত ছিল, 29.6%। এটা কত হয়েছে দেখেন তো, মাত্র 30 মানে হালকা একটু বাড়ছে না, হালকা একটু বাড়ছে, তাই না? এই জন্য আমি কি লিখছি, রোজ মানে কি, রোজ মানে হচ্ছে জিনিসটা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, রোজ মার্জিনালি মানে হচ্ছে খুব অল্প পরিমাণে বাড়ছে। এই দুইটা মেইন এনার্জি সোর্স খুব অল্প পরিমাণে কি হয়েছে, জিনিসটা বাড়ছে। রোজ রাইজ মানে কি বলতো, রাইজ মানে কি, রাইজ মানে বাড়তি হওয়া, বাড়তি, এটা পাস্ট ফর্ম কি, রোজ, আর একদম পাস্ট পার্টিসিপল কি, রাইজেন। ঠিক আছে, রাইজ, রোজ, রাইজেন, এটা পড়ছেন না? রাইজেন, হ্যাঁ বুঝতে পারছেন? এই জন্য আমি কি লিখছি, যেহেতু এটা পাস্ট ফর্ম এই জন্য আমি কি লিখছি, রোজ। ঠিক আছে, রোজ মার্জিনালি মানে কি, এটা হচ্ছে অল্প পরিমাণে বৃদ্ধি পাইছে। আপনি রোজ না লিখে আপনি ইনক্রিজ লিখতে পারেন, তাও হবে, সমস্যা নেই। আমাদের বুঝতে পারছেন? যে ওয়াইল পেট্রোল ডিক্লাইন্ড মানে কি, ডিক্লাইন মানে হচ্ছে কমে যাওয়া। ঠিক আছে, দেখেন তো পেট্রোল কত পার্সেন্ট ছিল, 29%, আর কত হয়ে গেছে 10%। কনসিডারেবলি মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে, আমার কথা বুঝতে পারছেন? আপনি দেখেন আপনার মনে হচ্ছে যে 29 থেকে 19% তো খুব বেশি না, কিন্তু আপনি যদি এটার সাথে তুলনা করেন, হ্যাঁ যে এটার সাথে তুলনা করলে কিন্তু এটা আসলে অনেক বেশি, এখানে মাত্র 1%ও বাড়ে নাই, কিন্তু এখানে আসলে 10% বেড়ে গেছে, তাই না? এটাই আমি লিখছি, দেখছেন? এরপরে কি লিখছি, আদার এন্ড নিউক্লিয়ার প্রোডাকশন গ্রিউ গ্রেটলি। গ্রিউ মানে কি, এটাও মানে বাড়া। ঠিক আছে, গ্রিউ গ্রেটলি মানে কি অনেক বেশি পরিমাণে বাড়ছে, এটাও বেশি বাড়ে। দেখছেন কত হয়েছে, 6 থেকে 10 হয়েছে, মানে ওই যে আপনারা দেখেন আগেরটার তুলনায় কিন্তু বেশি বাড়ছে, প্রায় 5% মতো বেড়ে গেছে, এটাও কি 5% মতো বেড়ে গেছে। হ্যাঁ এই জন্য আমি কি লিখছি, আদার এবং নিউক্লিয়ার প্রোডাকশন গ্রিউ গ্রেটলি ডিসপাইট রিমেইনিং লেস পপুলার ইন বোথ ইয়ার্স। এই কথাটা আমি কেন লিখছি বলতো মুনতাসির, ইন বোথ ইয়ার্স, তার মধ্যে দুইটা বছরে সবথেকে কম পরিমাণে কি কি ছিল দেখো তো।
আদার। এই জন্য আমি কি লিখছি যে আসলে আদার নিউক্লিয়ার আদার 2 বছরই আসলে অনেক কম পরিমাণে ছিল। ঠিক আছে, দেখছেন? আমি হচ্ছে একদম ইয়ার বা ইয়ার জিনিসটাকে তুলনা করে দিছি, আবার কি ইয়ারের মধ্যেও কোনটা কম বেশি সেটাও আমি উল্লেখ করে একদম ক্লিয়ারলি লিখছি। তাহলে একদম কি পুরোপুরি আমি ইনফরমেশন গুলো কভার করে ফেলছি না? দেখছেন আমার কোনো কিছু বাকি আছে? না। কিন্তু আমি কিন্তু কোনো জিনিসটা খেয়াল করছেন যে আমি কিন্তু কি যে কোনো পার্সেন্টেজ আপনার ওভারভিউতে উল্লেখ করা যাবে না। ঠিক আছে, ওইগুলো আমি কোথায় উল্লেখ করবো বলতে বলতেছি? ওভারভিউ। না না, ওভারভিউতে উল্লেখ করবেন, এগুলো হচ্ছে আপনি ফিচার্স না এগুলো না উল্লেখ না, করবেন। ফিচার অনে, হ্যাঁ। ঠিক আছে, 2 থেকে উল্লেখ করবেন। ক্লিয়ার এখন কিভাবে লিখতে হবে? এখন আসেন, জি ফার্স্টে হচ্ছে কি 1995। ফার্স্টে আমি এটা ব্যাখ্যা, এটাকে সোজা দুইটাই থাকলে অনেক সোজা, কারণ হচ্ছে একবার আপনি এটা ব্যাখ্যা করবেন, একবার এটা ব্যাখ্যা করবেন। বুঝতে পারছেন? এভাবে করতে পারেন, অথবা কি যে আপনি একটা বা একটা মানে হচ্ছে কয়লা নিলেন, গ্যাস নিলেন একসাথে, পেট্রোল নিলেন, এই তিনটা একসাথে ব্যাখ্যা করলেন, তারপরে এই দুইটা একসাথে ব্যাখ্যা করলেন, এভাবে আপনি করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনি যেভাবে করেন না কেন দুইভাবে আপনার ঠিক আছে। তো আমরা কি করছি দেখেন, আমরা মনে হয় যে এভাবে নিয়ে করছি, দেখেন পড়লে এবার বুঝতে পারবো। ইন 1995, না আমরা হচ্ছে এভাবেই করছি, দেখছেন কয়লা গ্যাস আর পেট্রোল একসাথে নিছি। দেখেন তো কি করছি, ইন 1995 কোল গ্যাস এন্ড পেট্রোল ওয়ার রাফলি ইকুয়াল। রাফলি ইকুয়াল কেন দেখো তো, কয়লাও ছিল 29%, এই জন্য আমি কি লিখছি রাফলি ইকুয়াল। ঠিক আছে, ইন টার্মস অফ এনার্জি প্রোডাকশন উইথ ইচ স্লাইটলি অ্যাবাভ 29%। স্লাইটলি অ্যাবাভ মানে কি বলেন তো? হালকা বেশি। দেখছেন 29% থেকে হালকা বা একটু বেশি, তাই না? দেখছেন আমি তিনটা একসাথে লিখে দিছি, দেখছেন আমার আলাদাভাবে লেখার কোনো দরকার আছে না, আমি তিনটাকে একসাথে লিখে দিছি। বাই 2005 the figures for coal and gas had risen moderately. moderate মানে অল্প পরিমাণে, কত? 30.93% এবং 30.38% রেসপেক্টিভলি। তার মানে হচ্ছে এই দুটো আসলে রেসপেক্টিভলি কেন লিখছি বলেন তো? রেসপেক্টিভলি কেন লিখছি এখানে বলুন তো? যে কয়লা হয়েছিল কত? কয়লা হয়েছিল 30.93% আর এটা হয়েছিল 31%। এর জন্য আমি কি লিখছি? এই দুইটা যথাক্রমে বোঝানোর জন্য আমি কি লিখছি বলেন তো? রেসপেক্টিভলি লিখছি, যথাক্রমে, তাই না? ঠিক আছে, কিন্তু পেট্রোল আবার কি হয়েছে দেখেন তো, আগে হচ্ছে তিনটা মোটামুটি সেম ছিল, কয়লা আর গ্যাস এখান থেকে 30% হয়ে গেছে, কিন্তু পেট্রোলের কি হয়েছে দেখেন তো, পেট্রোল কিন্তু আবার 10% কমে গেছে। এই জন্য এটাকে আমি আলাদা হয়ে লিখছি, দেখছেন ওয়াইল পেট্রোল এক্সপ্লয়টেশন এক্সপেরিয়েন্সড এ ফল, মানে হচ্ছে এটা আসলে একটা নিচের দিকে চলে গেছে। ঠিক আছে, টু রিপ্রেজেন্ট জাস্ট 19.55% অফ অল সোর্সেস। দেখছেন, এক্সপ্লয়টেশন মানে হচ্ছে পেট্রোল উৎপন্ন করা বা পেট্রোল থেকে শক্তি উৎপন্ন করা। আপনারা বুঝতে পারছেন? এটা কি করছে, এটা আসলে এক্সপেরিয়েন্সড ফল, মানে এটা আসলে নিচের দিকে যাওয়ার একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করছে, টু রিপ্রেজেন্ট জাস্ট 19.55%। দেখেন একটু ক্লিয়ার কিনা? ঠিক আছে, এরপরে দেখেন কি লিখছি, দ্য ডেটা ফর দ্য রিমেইনিং ক্যাটাগরিজ, মানে আর কোন কোন ক্যাটাগরি আছে? আদার আর নিউক্লিয়ার, তাই না? হ্যাঁ, এখন এই দুটো নিয়ে লিখবো। কি লিখছি দেখেন, দ্য ডেটা ফর রিমেইনিং ক্যাটাগরিজ ওয়াজ কনসিডারেবলি লোয়ার উইথ অ্যাকাউন্টিং ফর 49% অফ এনার্জি প্রোডাকশন। ঠিক আছে, তার মানে কি আদার অ্যাকাউন্টিং ফর মানে কি? অ্যাকাউন্টিং ফর মানে এটা হচ্ছে আসলে এটার জন্য দায়ী। অ্যাকাউন্টিং ফর মানে, অ্যাকাউন্ট ফর মানে কি বলতো? দায়ী হওয়া। ঠিক আছে, তার মানে হচ্ছে 4.9% এনার্জি প্রোডাকশনের জন্য দায়ী ছিল, বা এটার জন্য অবদান ছিল কার? আদার এনার্জি সোর্সের। বুঝতে পারছেন? টু বিগিন দ্য পিরিয়ড, বিগিন দ্য পিরিয়ড মানে বছরের শুরুতে, বা হচ্ছে আসলে প্রথম পিরিয়ডটাকে আমরা কি বলি? বিগিনিং পিরিয়ড। আর লাস্টের পিরিয়ডটা কি বলিতে বলেন তো? বিগিন। এটা হচ্ছে এন্ডিং পিরিয়ড। ঠিক আছে, যদি দুইটা বছর থাকে তাহলে প্রথম বছরটা হচ্ছে আমার বিগিনিং পিরিয়ড, পরের বছরটা আমার এন্ডিং পিরিয়ড। তাই আমি যে কাজটা করতে পারি, প্রত্যেকবার আসলে আমি সাল উল্লেখ করব না, যে প্রত্যেকবার আমি 1995 সাল, 2005 সাল, 1995 সাল, 2000, না, এটা কাজটা করব না। আমি একবার কি করতে পারি, একবার লিখতে পারি যে ইন দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। এটা বললে হচ্ছে এক্সামিনার বুঝে নেবে আপনি কিসের কথা বলছেন, যে আপনি আসলে 1995 সালের কথা বা প্রথম বছরের কথাটা বুঝাইছেন। আমার বুঝতে পারছেন? এভাবে হচ্ছে আপনি চেঞ্জ করে করে লিখবেন। অ্যান্ড নিউক্লিয়ার নোটিসেবলি হায়ার অ্যাট 6.4%। তার মানে নিউক্লিয়ার কত পার্সেন্ট ছিল? 6.4%। 4%। বাই 2005, অথবা আপনি লিখতে পারতেন ইন দি এন্ড অফ দি পিরিয়ড আদার হ্যাড ন্যারোড দ্য ডিসপারিটি। ডিসপারিটি মানে হচ্ছে বৈষম্য। এই ডিসপারিটি কথাটা মানে হচ্ছে আসলে বৈষম্য বা তারতম্য। আমরা বলি না যে তারতম্য, তারতম্য বলি না, তারতম্য। ঠিক আছে, যে দেখেন আদার কিন্তু কি হয়েছে পরবর্তীতে গিয়ে তার যে ডিফারেন্সটা কমায় ফেলছে, তাই না? দেখেন তো, এটা 4.9 মানে কি, আপনি ধরে নেন 5%-এর মতো, তাই না? আর 9%, 9.1 মানে ধরে নেন 9%-এর মতো। আমার ডিফারেন্সটা কত বলেন তো? 4%, তাই না? বুঝতেছেন?
বুঝতে পারছো মুনতাসির? আধারের ডিফারেন্সটা কতটুকু? 4% এর মতো। কিন্তু নিউক্লিয়ারে দেখো তো কত? নিউক্লিয়ারে 6.4% থেকে হয়ে গেছে 10.10%। 6.4%। 10.10%, তার মানে ভাই 4.5% এর মতো বাড়ছে না? হুম। প্রায় 4% এর মতো বাড়ছে, বুঝছো? আর এটা কত পার্সেন্ট বাড়ছে? 4.5%। কিন্তু এটার থেকে এটা ডিফারেন্সটা বেশি না? দেখো তো। আধারের ডিফারেন্সটা তো কম, তাই না? এটার ডিফারেন্সটা তো একটু বেশি, একটু হলেও তো বেশি, তাই না? এইজন্য আমি কি লিখছি? হ্যাঁ। যে আধার হ্যাড ন্যারোড দ্য ডিসপারিটি। তার মানে আধারের যে ডিফারেন্সটা ছিল এটা আসলে পরের বছরে গিয়ে সে একটু কমায় ফেলছে। আমাদের বুঝতে পারছো? এইজন্য আমি কি লিখছি? প্রায় একটু কমায় ফেলছে। এন্ড নিয়ারলি ডাবলড। নিয়ারলি ডাবলড কেন লিখছি বলতো? 4.9%, এটা ডাবল, অনেকটা ডাবল হয়ে গেছে না? দেখো না, 9.1% মানে কি, জিনিসটা অনেকটা ডাবল হয়ে গেছে না? কিন্তু আসলে এক্স্যাক্টলি কিন্তু ডাবল হয় না। এইজন্য আমি কি লিখছি? নিয়ারলি ডাবল। নিয়ারলি। ঠিক আছে? এইজন্য আমি কি লিখছি? নিয়ারলি না লিখলে কিন্তু আপনার ভুল হইতো। এইজন্য আপনি কিন্তু নিয়ারলি না লিখলে আপনার অ্যান্সার কেটে দিবে, ভুল হবে। বুঝতে পারছেন? যে ডাবল টু 9.1% as nuclear energy use grew more slowly to reach at কি আপনার 10.1%। মানে হচ্ছে নিউক্লিয়ার লাস্ট পর্যন্ত হয়ে গেছে 10.1% হয়ে গেছে। দেখেন ক্লিয়ার কিনা? না বুঝার আমার কোন কারণ দেখি না। বুঝতে পারছেন না? জি। আজিজ ভাই, তাহলে লিখতে পারবেন এখন জি। থেকে? যদি হচ্ছে বার চার্ট পাই চার্ট আসে দেখে দেখে এভাবে একদম এই স্ট্রাকচার ফলো করে ইনশাআল্লাহ। হচ্ছে কি করবেন? এখন হচ্ছে আমরা কি আপনাদের হচ্ছে আমি একটু পরে ২ টা SW দিয়ে রাখবো। ঠিক আছে? SW গুলো আপনারা সুন্দরভাবে করবেন। করে হচ্ছে আমাকে ছবি পাঠিয়ে দিবেন নেক্সট ক্লাসের আগে। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসটা আমি ১ টা ২ টা দিন পরে আবার নিব। জি। ঠিক আছে? ততদিন হচ্ছে আপনারা এই শিটটা দেখতে থাকেন একবার আর SW গুলো করে ফেলেন। SW গুলো মাস্ট করা লাগবে। নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? SW যেগুলো দিব, একটা পাই চার্ট দিব, একটা বার চার্ট দিব। আপনাদের SW করে আমাকে দেখাইতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আজকে জি। এখানেই রাখি, হ্যাঁ? আল্লাহ হাফেজ।